তো আজকে আমরা যেই অংশটা দেখব সেটা হচ্ছে, যে জায়গাটা শুরু করব সেটা হচ্ছে প্রোটোকলস এন্ড মডেলস। প্রোটোকলস এন্ড মডেলস বলতে আসলে আমরা কি বুঝি? ওই যে বলেছিলাম যে একটা ডেটা ট্রান্সমিশনের জন্য আপনার কি কি জিনিস দরকার হয়। একটা হচ্ছে ডিভাইস দরকার হয়, ডিভাইস ছাড়া তো আপনি ট্রান্সমিশন কার থেকে কাকে করবেন। সো একটা সেন্ডার, একটা রিসিভার অবশ্যই দরকার হবে। এবং এটা এই যে ডাটাটা যাবে, এই ডাটাটা যাওয়ার জন্য কোনো একটা মিডিয়া থাকতে হবে। এটা ওয়্যারলেস হতে পারে, ওয়্যার হতে পারে, যে কোনো ধরনের মিডিয়া, একটা মিডিয়া অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, ইউজুয়ালি আমাদের এখানে কি কি মিডিয়া হতে পারে সেগুলো আমরা দেখেছি, একটা আইডিয়া নিয়েছি। কোয়াক্সিয়াল কেবল, তারপরে ফাইবার অপটিক কেবল, তারপরে আপনার স্ট্রেট থ্রো কপার, এই ধরনের কেবল গুলো আমরা মোটামুটি দেখেছি। আচ্ছা, তৃতীয় আর একটা জিনিস দরকার, যেটা হচ্ছে প্রোটোকল বা কি নিয়মে পাঠাচ্ছে। অর্থাৎ সেন্ডার যেই নিয়মে পাঠাবে ওই নিয়মেই রিসিভারকে ওইটা ট্রান্সলেট করতে হবে। আদারওয়াইজ সে একটা জিনিস পাঠাবে, তার ওখানে আবার আরেকটা জিনিস ট্রান্সলেট হবে। সো সেই জিনিসগুলো কে আমরা আসলে প্রোটোকল বলি, এবং দেখি আমরা প্রোটোকলে কি আছে না আছে। সো রুলস, প্রোটোকলস, প্রোটোকল সুইটস, এখানে কিছু ছোটখাটো করে বলাও আছে যে আসলে অবজেক্টিভটা কি। ডেসক্রাইব টাইপস অফ rules that are necessary to successfully communicate, explain why protocols are necessary in network communication, তারপরে পারপাস অফ অ্যাডারিং টু এ প্রোটোকল সুইট। প্রোটোকল সুইট বলতে আসলে কি বোঝায় ওখানে আমরা আরো বিস্তারিত বুঝবো। অর্থাৎ ধরেন যে বিভিন্ন ধরনের প্রতি প্রতি স্তরেই বিভিন্ন ধরনের প্রোটোকল আছে। এখন এরকম যদি হয় যে প্রতি স্তর থেকে আপনাকে এক একটা করে প্রোটোকলকে চুজ করতে হয়, তো এই যে প্রোটোকল বিভিন্ন স্তর থেকে চুজ করে একটা কম্বাইন প্রোটোকলের একটা গ্রুপ করলেন, যে এই প্রোটোকল গুলো দিয়ে আমি কাজটা করব, তো সেই ধরনের জিনিসকে প্রোটোকল সুইটস বলতেছে। সো সেগুলি আমরা আরো দেখবো। স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন, তো কারা এই সমস্ত প্রোটোকল গুলো মেনটেন করে সেগুলো। রেফারেন্স মডেল, এক্সপ্লেইন হাউ দ্য টিসিপি/আইপি মডেল। যারা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তারা জানেন যে টিসিপি/আইপি একটা মডেল আছে এবং ওএসআই একটা মডেল আছে। ওএসআই মডেলটাকে আমরা বলি রেফারেন্স মডেল, যেটার মধ্যে 7টা লেয়ার থাকে, তাই তো। কিন্তু ওএসআই মডেলটা আসলে ওইটাকে আমরা রেফারেন্স মডেল বলি, মানে হচ্ছে ওই মডেলটা ইমপ্লিমেন্টেড, ওএসআই মডেলটা ডাইরেক্টলি ইমপ্লিমেন্টেড না, বরং ওইটা টিসিপি/আইপি বা এরকম কোন একটা মডেলের মাধ্যমে ইমপ্লিমেন্ট হয়। ওইটা রেফারেন্স মডেল, অর্থাৎ ওইটা অ্যাচিভ আমরা করি না, বা ওইটা আমরা কি বলে ইমপ্লিমেন্ট করি না। আমরা ইমপ্লিমেন্ট করি টিসিপি/আইপি মডেল, এবং সেটার মাধ্যমে ওই ওএসআই মডেলের যে কাজগুলো সেই কাজগুলোই, কিন্তু এটা 4টা লেয়ার, এবং ওখানকার ওএসআই মডেল রেফারেন্স মডেলের যেই লেয়ার গুলো আছে সেখানের কিছু কিছু লেয়ার মিলে টিসিপি/আইপি তে একটা লেয়ার হয়ে যায়। অর্থাৎ টিসিপি একটা প্রোটোকল, আইপি আর একটা প্রোটোকল, এই দুইটাকে একসাথে মিলিয়ে টিসিপি/আইপি মডেল বলে আর। ঠিক আছে, সো এই যে কিভাবে এটা ফ্যাসিলিটেট করে বা স্ট্যান্ডার্ডাইজেশন কমিউনিকেশন প্রসেস, এগুলো ওখানে আমরা এই ব্যাপারে কথা বলবো। এরপরে থাকবে ডেটা এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন এই কথাটার মানে কে কে বুঝেন? কেউ কি বলতে পারবেন এনক্যাপসুলেশন কি জিনিস? ক্যাপসুল, ক্যাপসুলের নাম শুনেছেন না আপনারা? জীবনের কোনো না কোনো পর্যায়ে তো ক্যাপসুল খাওয়ার কথা, ওষুধ হিসাবে। জি স্যার। তাই না? সো এই ক্যাপসুলের মধ্যে কি করে, এই একটা আবরণ আবরণ দেওয়া হয়, তাই না? তো হ্যাঁ, প্রোটেক্ট করার জন্য একটা আবরণ দেওয়া হয়। তো এই যে আবরণটা দেওয়া হলো, এইটাই আসলে এনক্যাপসুলেশন। আপনি যখন ডেটা আসলে ট্রান্সপোর্ট করবেন, ট্রান্সপোর্ট করার জন্য ডেটাটাকে এই ধরনের এনক্যাপসুলেট করতে হয়। তো সেই জিনিসগুলো, সেটাকে আমরা ডেটা এনক্যাপসুলেশন বলতেছি, এবং সেটা কিভাবে করা হয় সেগুলো আমরা দেখব। ডেটা অ্যাক্সেস, এক্সপ্লেইন হাউ লোকাল হোস্ট অ্যাক্সেস লোকাল রিসোর্সেস অন এ নেটওয়ার্ক। ওকে, এখানে আমাদের একটা ক্লাস অ্যাক্টিভিটি, ডিজাইন এ কমিউনিকেশন সিস্টেম।
ওকে, এখানে ক্লাস অ্যাক্টিভিটি বলতে তারা কি বোঝাচ্ছে সেটা আমরা একটু এখানে যে দেখে আসি। সরি, আচ্ছা, তো চ্যাপ্টার 3 তে ডিজাইন এ কমিউনিকেশন সিস্টেম, অর্থাৎ আপনাকে একটা কমিউনিকেশন সিস্টেম ডিজাইন করতে বলতেছে, তাই তো? You have just purchased a new automobile for your personal use. After driving the car for a week or so, you find that it is not working correctly. আপনি একটা অটোমোবাইল কিনেছেন, অর্থাৎ মনে হয় বাইক টাইপের আর কি, বা ওই কার টাইপের, তাই তো? ওকে, ডিসকাসিং দ্য, সেটা কিছুদিন কেনার পরে এটা একটু নষ্ট হয়ে গেছে আর কি, কারেক্টলি কাজ করতেছে না। ডিসকাসিং দ্য প্রবলেম উইথ সেভারাল অফ ইউর পিয়ার্স, you decided to take it to an automotive repair facility that they highly recommended. It is the only repair facility located in close proximity. So আপনাকে বলতেছে যে আপনি অনেক মানুষের সাথে যোগাযোগ করছেন, তারা প্রত্যেকেই বলতেছে যে কোনো একটা রিপেয়ার ফ্যাসিলিটি আছে এই ধরনের কোন একটা সেন্টারে যে এটাকে ঠিক করার জন্য, যেটা আপনার বাসা থেকে বা আপনি যেখানে অবস্থান করেন তার থেকে কাছাকাছি এরকম কোন একটা জায়গায় যায়। When you arrive at the repair facility, you find that all the mechanics speak another language. So আপনি যখনই গেলেন যে দেখতেছেন যে প্রত্যেক মানে মেকানিক যারা যারা আসলে কাজ করে এই সমস্ত, তারা অন্য ল্যাঙ্গুয়েজে কথা বলে। So you are having difficulty explaining the automobile's performance problem, but the repairs really need to be done. So কি হচ্ছে, তারা এটার যে পারফরমেন্স প্রবলেম সেটা তাদেরকে বুঝাইতে আপনার খুবই কষ্ট হচ্ছে, বা আপনি আসলে বুঝাতে পারছেন না। কিন্তু আপনার এটা আসলে রিপেয়ার করতেই হবে যেভাবেই হোক, না হলে তো আপনি চালাতে পারতেছেন না। ইউ আর নট শিওর ইউ ক্যান ড্রাইভ ইট ব্যাক হোম টু রিসার্চ আদার অপশন। এছাড়া আপনার আর কি কি অপশন আছে সেটা আপনি আসলে বাসায় পৌঁছে রিসার্চ করার সুযোগ পাবেন কিনা সেটা আপনি আসলে বুঝতে পারতেছেন না, বা আপনি শিওর নাই ব্যাপারে। You must find a way to work with the repair facility to ensure your automobile is fixed correctly. So আপনাকে একটা ওয়ে বের করতে হবে যেটা দিয়ে আপনার এই অটোমোবাইল কারেক্টলি ফিক্সড যে হচ্ছে সেটার আপনি এনশিওর করতে পারবেন। How will you communicate with the mechanics? Design a communication model to ensure that the car is properly repaired. So আপনি কিভাবে এই ডিজাইনটা করবেন, হ্যাঁ, এবং আপনাকে একটা মডেল দাঁড় করাতে বললো যে ইয়েস, আপনি একটা মডেল দাঁড় করান যেইভাবে আপনি কমিউনিকেশনটা করবেন। এখানে যদি আপনি ই করেন তাহলে একটা পিডিএফ পাবেন, এখানে সেই জিনিসগুলোই বলা আছে এবং বিভিন্ন কোশ্চেন করা আছে। হোয়াট স্টেপস ডিড ইউ আইডেন্টিফাই অ্যাজ ইম্পর্টেন্ট টু কমিউনিকেটিং ইউর রিপেয়ার রিকোয়েস্ট, এবং আপনার জাস্টিফিকেশন সহ আপনার অ্যান্সার এখানে লিখতে বলা হয়েছে। সো এটা আসলে মানে আপনাদের প্র্যাকটিসের জন্য, আপনাদের যাতে একটা ইনটিউশন গ্রো করে, ওকে আমি যে একটা ডিজাইন কমিউনিকেশন মডেল সিস্টেম তৈরি করব, এটার মধ্যে কি কি চ্যালেঞ্জেস থাকতে পারে বা কি কি ধরনের সমস্যা এখানে আসবে, সেই জিনিসগুলো সম্পর্কে যাতে আপনি একটা ধারণা পান, এই জন্যই আসলে মেইনলি এই ক্লাস অ্যাক্টিভিটিটা দেওয়া। সো আপনারা চিন্তা করে এটা করার চেষ্টা করেন। আচ্ছা, এরপরে আসেন, প্রথমেই আমরা আসতেছি দা রুলস। ওকে, একটা ভিডিও আছে, ভিডিওটা দেখে আসি। আচ্ছা, আমার সাউন্ডটা শেয়ার করা নেই সম্ভবত। Diagrams, we can see the devices in the network, including end devices আচ্ছা, আপনারা কি সাউন্ড শুনতে পাচ্ছেন? such as desktops and Yes, শুনতে পাচ্ছি, servers, স্যার। and intermediary devices such as switches and routers. These diagrams may also contain detailed information about a device, such as
the MAC address of the Ethernet and wireless NICs, IP or Internet Protocol address information, default gateway addresses, and addresses for the DNS server. By the way, don't worry about what these terms and addresses mean right now. All of this will be explained throughout this course. This is how we see the network, but how do devices see the network? You can think of it as every device being in its own bubble. The only thing a device knows is its own addressing information. In other words, this is how a device sees the network. It doesn't. So, how does a device know its IP address and what network it belongs to? How does a device know if the destination device that it needs to send information to is on the same network or another network? If the destination is on another network and the information has to travel through intermediary devices, how does the source device know where to send it next? How does the source device know if the information it sent was received or if it needs to resend anything that might not have reached the destination? The answer to all of these কি বুঝলেন এই এতটুকু পর্যন্ত? স্যার খুব একটা তো বুঝিনি স্যার। কিছুই বুঝেন নাই? না স্যার, একটু স্যার আরেকটু দেখা লাগবে স্যার। সেখানে যেটা বলতেছে আমরা এই ধরনের নেটওয়ার্ক আসলে অনেক দেখব, এবং নেটওয়ার্কের মধ্যে এই যে আপনি যে ইনফরমেশন গুলো দেখতেছেন এই ইনফরমেশন গুলো আমরা প্রায় দেখব। এখানে আপনি দেখতেছেন কিছু কম্পিউটার আছে যেগুলোকে আমরা ইন ডিভাইস বলে থাকি, বা সার্ভার আছে যেগুলো ইন ডিভাইস। কিছু নেটওয়ার্কিং ডিভাইস আছে যেমন ইথারনেট সুইচ এবং রাউটার, এগুলো আছে। তো প্রত্যেকের কাছে আসলে কিছু ইনফরমেশন আছে। যেমন এগুলোর পাশে পাশে যে ইনফরমেশন গুলো লেখা দেখেন, লেখাই আছে, এখান থেকে আপনি বুঝতেই পারতেছেন প্রতিটা ডিভাইসের IPv4 অ্যাড্রেস। এটা IPv4 অ্যাড্রেস এবং স্ল্যাশ দিয়ে কি লেখা থাকে, স্ল্যাশ দিয়ে লেখা থাকে এটার CIDR নোটেশনে এটার সাবনেট মাস্কটা, তাই তো? এখানেও সেম, প্রতিটার সাথে IPv4 এবং IPv6 এও এরকম একটা অ্যাড্রেস আছে এবং ওইটাকে প্রিফিক্স বলে আর কি। সো প্রিফিক্স লেন্থ এই এটাকে বলে, এই সেম জিনিসই, এটাকে প্রিফিক্স লেন্থ বলা হয়। সো ফার্স্টের 64 বিট বাই ডিফল্ট IPv6 এ এই সাবনেট মাস্ক বা প্রিফিক্স লেন্থ আমরা যদি বলে থাকি। আচ্ছা, সো এই প্রত্যেকটার সাথে এইরকম ইনফরমেশন আপনি দেখতে পাচ্ছেন, এবং একটা জিনিসের মধ্যে আসলে আরো অনেক ধরনের ইনফরমেশন থাকে। সাপোজ এখানে যে ইনফরমেশন গুলোর কথা লিখেছে সেগুলো সম্পর্কে একটু বলি। ইথারনেট ম্যাক অ্যাড্রেস, WLAN ম্যাক অ্যাড্রেস। আচ্ছা, সো প্রত্যেকটা ডিভাইস, প্রত্যেকটা ইন ডিভাইস বা যে কোনো ধরনের ডিভাইসের যেটা নিক কার্ড আছে, বা সেটা যদি একটা কি হয় এ ধরনের সুইচ হয় বা নেটওয়ার্কিং ডিভাইস হয়, প্রত্যেকেরই আসলে একটা ম্যাক অ্যাড্রেস থাকে, ঠিক আছে? ম্যাক অ্যাড্রেস হচ্ছে ম্যানুফ্যাকচার যারা করে এই ডিভাইসটা, যে কোম্পানি ম্যানুফ্যাকচার করেছে সেই কোম্পানি একটা নাম্বার দেয়, ঠিক আছে? সেটা 48 বিটের একটা নাম্বার এবং সেটা হেক্সাডেসিমেলে লেখা হয়। এটার এই এরকম ছয়টা ভাগ আছে, 2 ডিজিট হেক্সাডেসিমেল ডিজিট করে 48 বিট টোটাল এখানে। তা এই 48 বিটের মধ্যে ফার্স্ট 24 বিট এখানে যে কোনো একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিল তাইলে হয় না, বরং এটার আরো কিছু ভাগ আছে। আমরা ম্যাক অ্যাড্রেস সম্পর্কে ডিটেইলস যখন পড়বো তখন জানবো। এখন জাস্ট একটু হিন্ট দিয়ে রাখি, ম্যাক অ্যাড্রেসে মোট 48টা বিট। তো 48টা বিটটা 24টা বিট এবং 24টা বিট ভাগ করা, মোট এটার 6টা পোর্শন থাকে হেক্সাডেসিমেল 2 ডিজিট করে। এর মধ্যে এই প্রথম 6টাকে এক পার্ট আর লাস্টের 6টাকে আরেক পার্ট বলা হয়। তো এই প্রথম পার্টটা প্রত্যেক ভেন্ডরের জন্য একটা করে প্রোভাইড করা হয়। প্রত্যেক ভেন্ডরের জন্য একটা করে প্রোভাইড করা হয় বলতে আমি কি বোঝাতে চাচ্ছি সেটা একটু এক্সপ্লেইন করি। ধরেন স্যামসাং কোম্পানি কিছু মোবাইল বানাতে চায়, সো সে কি করবে, এই যে এই অংশটা ম্যানেজ করে এরকম একটা সংস্থা আছে, তাদের সাথে কমিউনিকেট করবে এবং লাইসেন্স নিয়ে তাদের থেকে এরকম একটা নাম্বার নিবে, ঠিক আছে? সো স্যামসাং কি করবে, তাদের ওই যে যে মোবাইলগুলোর জন্য আসলে সেই ম্যাক অ্যাড্রেসটা নিয়েছে, সেই মোবাইলগুলোর ম্যাক অ্যাড্রেসের প্রথম 6 ডিজিটে সে আর হাত দিতে পারবে না,
প্রথম 6 ডিজিট বলতে এই হেক্সাডেসিমাল ডিজিট মানে 24 বিট, এই 24 বিট ওই অর্গানাইজেশন তাকে যেটা দিয়ে দিল সেটা ফিক্স থাকবে। তারপর সে যে মোবাইলগুলো প্রডিউস করতেছে, অর্থাৎ স্যামসাং কোম্পানি যে মোবাইলগুলো প্রডিউস করতেছে, এই যে লাস্টের যে 6টা ডিজিট হেক্সাডেসিমাল ডিজিট অর্থাৎ 24 বিট, এই 24টা বিটের বিভিন্ন কম্বিনেশন করে তারা তাদের প্রতিটা ইউনিক ডিভাইসকে এক একটা ম্যাক অ্যাড্রেস দিবে। যখনই একটা নতুন ডিভাইস তৈরি করবে তাকে একটা ম্যাক অ্যাড্রেস দিবে। এই পোরশনটা যাতে ইউনিক হয় এইটা হ্যান্ডেল করতেছে হচ্ছে ভেন্ডর অর্থাৎ স্যামসাং, যারা বানাচ্ছে ম্যানুফ্যাকচারার তারা। আর এই প্রথম 6 ডিজিটের যে পোরশনটা এটা মেনটেন করতেছে তারা, ওই যে যারা একেবারে সেন্ট্রালি মেনটেন করতেছে যে কোন ম্যানুফ্যাকচারকে এই অংশটাতে কি দেওয়া হবে না হবে, ঠিক আছে, এটা মেনটেন করতেছে একটা সেন্ট্রাল একটা অর্গানাইজেশন। সো এটা জাস্ট একটা ম্যাক অ্যাড্রেস সম্পর্কে, যে কোনো ম্যাক অ্যাড্রেস সম্পর্কে আপনাকে একটা জাস্ট ধারণা দিয়ে রাখলাম। আপনার পিসিরও অবশ্যই একটা ম্যাক অ্যাড্রেস আছে, প্রত্যেকে নিক কার্ড যারা আছে তারা অবশ্যই একটা ম্যাক অ্যাড্রেস আছে, ঠিক আছে। সো ইথারনেট ম্যাক, ডাব্লিউল্যান ম্যাক, অর্থাৎ এই কোন জায়গা দিয়ে যেতে হলো ওই ম্যাক অ্যাড্রেস গুলো এখানে তার কাছে আছে। তারপর আইপি অ্যাড্রেস, তার নিজস্ব আইপি অ্যাড্রেস, তো এই যে এখানে এটা 101, এটা 100, সিমিলারলি IPv6 এও সেম। ডিফল্ট গেটওয়ে হচ্ছে আমাদের এই নেটওয়ার্ক থেকে, ধরেন যে এই যে এটা তো রাউটার, তার মানে এইটার এই পাশে আসলে একটাই নেটওয়ার্ক, ঠিক আছে। যদিও একটা নেটওয়ার্ক বলতেছি, ভার্চুয়ালি এগুলাকে আরো বিভিন্ন নেটওয়ার্কে ভাগ করা যায়, কিন্তু আমরা এখন ফিজিক্যাল অনুযায়ী যদি ধরি তাহলে এটা আসলে একটাই নেটওয়ার্ক। সো এই নেটওয়ার্কের মধ্য থেকে ধরেন যে সে কোনো একটা কিছু এই সার্ভারের কাছে পাঠাতে চায়, এই কম্পিউটারটা, তাহলে সে কি করবে, সে যখন ডাটাটা সেন্ড করবে তখন এই নেটওয়ার্কের মধ্যে এটা খুঁজবে প্রথমে, ঠিক আছে। এটা এই নেটওয়ার্কের ভিতরে যে এগুলো আছে এগুলোতে পাওয়া যায় কিনা দেখবে, এইটা হলো এই ডিভাইস গুলো দেখবে। সো এই নেটওয়ার্কের মধ্যে যদি পাওয়া না যায় তাইলে কি করবে, তাইলে কোনো না কোনো জায়গা দিয়ে এটাকে ইন্টারনেটে বের করে দিতে হবে বা ক্লাউডে বের করে দিতে হবে। সেই যে বের করে দিতে হবে, কোন দিক দিয়ে বের করবে সেটার একটা আইপি অ্যাড্রেস থাকে। এই যে দেখেন এখানে রাউটার বা ডিফল্ট গেটওয়ে অ্যাড্রেস বলতেছে এইটা, তার মানে হচ্ছে এখানে যদি কোনো প্যাকেট ঘুরতে ঘুরতে এখানে কোনো জায়গায় এটার ডেস্টিনেশন না পায় তাহলে এই দিক দিয়ে বের করে দিবে, সেটাই বলা হচ্ছে, সেই অ্যাড্রেসটা বলে দেওয়া হচ্ছে যে আমার এই প্যাকেটটা যদি এই নেটওয়ার্কের মধ্যে ডেস্টিনেশন যাকে 2 তে আপনার যার আইপি অ্যাড্রেস লিখে দিলেন তাকে যদি এই ইয়েতে না পায় তাহলে তখন চলে যাবে এই দিক দিয়ে, ঠিক আছে। তো এইটাকে বলা হচ্ছে ডিফল্ট গেটওয়ে। সো এইটা সাধারণত একটা থাকে আমাদের যেই নেটওয়ার্ক সেখানে এটা লাগে। তারপর আরেকটা হচ্ছে ডিএনএস সার্ভার। এটা একটা মজার বিষয়। ডিএনএস সার্ভার জিনিসটা কি জানেন? এই যে আমরা www.google.com, www.facebook.com, www.search.edu, এই যে লিখতেছি, এই জিনিসগুলা কি আসলে আইপি অ্যাড্রেস? না, তাই তো, এই জিনিসগুলো তো আসলে আইপি অ্যাড্রেস না, এটা তো বুঝতে পারতেছেন, এই জিনিসগুলা কি না, আইপি অ্যাড্রেস না। সো তাদেরকে তাহলে কিভাবে আমরা এই যে জিনিসগুলো দিচ্ছি www. এটা বা ওইটা, এটা আমরা কিভাবে মানে তাকে পাবে? কারণ ফেসবুকের তো একটা আইপি অ্যাড্রেস আছে, তো সেই আইপি অ্যাড্রেসটা আসলে কিভাবে পাবে? কারণ আইপি অ্যাড্রেসই তো আসলে আমরা প্রত্যেকে, ফেসবুক আসলে কোন একটা আইপি অ্যাড্রেসে আছে, গুগল কোন একটা আইপি অ্যাড্রেসে আছে। গতদিন আমরা সিএমডি দিয়ে মনে আছে কিনা পিং করে দেখিয়েছিলাম, কেউ একটু দেখাই। সো ধরেন পিং www.google.com, আচ্ছা পিং, আচ্ছা আমি এখানে www.l লিখে ফেলেছি। সো এই যে রিকোয়েস্ট দেখেন, এই যে এখানে একটা আইপি অ্যাড্রেস দিয়েছে, তার মানে গুগলের অনেক আইপি অ্যাড্রেস আছে, বাট এটা তার মধ্যে একটা। সিমিলারলি আপনি ফেসবুক যদি যান তাহলে ফেসবুকেরও আইপি অ্যাড্রেস পাবেন, তাই তো। এই যে এখানে একটা আইপি অ্যাড্রেস দেখতেছেন, এটা হচ্ছে ফেসবুকের আইপি অ্যাড্রেস। আরো অনেক আইপি অ্যাড্রেস আছে, তার এটা ফেসবুকের একটা সার্ভারের আইপি অ্যাড্রেস যেটা আপনাকে রেসপন্ড করেছে, ঠিক আছে।
তো এই যে এইটার কাছে যে আপনি পৌঁছবেন কিভাবে, আপনি তো লিখলেন www.facebook.com বা www.google.com, তো তার কাছে পৌঁছবেন কিভাবে? আচ্ছা, এখানে একটা বিষয় একটু বলে রাখা দরকার, আসলে কিন্তু আইপি অ্যাড্রেসের কাছেই রিচ করি আমরা, কিন্তু আইপি অ্যাড্রেস মনে রাখা মানুষের জন্য একটু কষ্টকর। হিউম্যানের জন্য অতটা রিডেবল না বা অতটা সহজ না মনে রাখার জন্য, যতটা আপনি www.facebook.com মনে রাখাটা সহজ। আপনাকে যদি 157.240.1.35 এইটা মনে রাখতে হতো facebook.com এর বদলে বা গুগলের বদলে এটা মনে রাখতে হতো, তাহলে এটা আপনার জন্য মনে রাখাটা একটু কষ্টকর। ঠিক আছে, স্যার এআইপি ক্লিক করলে কি আমরা গুগলের সার্ভারে যেতে পারবো সরাসরি? হ্যাঁ যেতে পারবেন। ঠিক আছে, এটা করলে আপনি গুগলের সার্ভারে, মানে এখান থেকে আসলে সে সার্ভটা করতেছে। এটা আবার কি বলে, কিছু ব্যাপার আছে। এই যে দেখছেন গুগলে চলে আসলো কিন্তু আপনি এটা দেওয়ার সাথে সাথে। সো এখানে আবার কিছু ব্যাপার আছে, আমি গুগলের জন্য যে আইপিটা পেয়েছি, আপনি আপনার এন্ড থেকে এই আইপিটা নাও পেতে পারেন। কারণ কি জানেন, এটা বলতে গেলে আবার পাইনি স্যার, অন্য আইপি পেয়েছেন, তাই তো? জি স্যার। তো এটার হিস্ট্রি আবার, এটার গল্পটা আবার আরেক ধরনের, সেটাও একটু বলি, একেবারে অন্ধকারে না রেখে কিছু হিন্ট দেই। তো গুগল তো সারা বিশ্বব্যাপী আপনার সার্ভিস দিচ্ছে, ঠিক আছে? সো একটা আইপি মানে হচ্ছে সে একটা সার্ভারে হয়তো একটা আইপি ইনস্টল করে রেখেছে। সো আপনি যখন google.com এ কি বলে হিট করতেছেন, তখন যদি সবই আসলে ওই 172.217.167.132 এই সার্ভারে যেত, তাহলে এই সার্ভারটা আসলে খুবই ওভারলোডেড হয়ে যেত। অর্থাৎ এই আইপি অ্যাড্রেসটা যেই সার্ভারের, গুগলের একটা সার্ভার, এটা এই সার্ভারটা ওভারলোডেড হয়ে যেত, সারা বিশ্বের মানুষ এটার মধ্যেই হিট করত। তো তখন আসলে এই সার্ভারের টিকে থাকাটা একটু টাফ হয়ে যেত। যার জন্য পাথটা ইজি হয়, উনি ওই পাথে চলে যাবে। এর জন্য ধরেন যে গুগলের সার্ভারের একটা পুল, একটা তারা হয়তো 100 বা 500 আইপি অ্যাড্রেস কিনে রেখেছে এরকম, ঠিক আছে? বা আরো বেশি, আমি আসলে হয়তো অনেক কম বলতেছি, তারা যে ধরনের জায়ান্ট কোম্পানি হয়তো আরো অনেক বেশি আইপি অ্যাড্রেস কিনে রেখেছে। যদিও পাবলিক আইপি অ্যাড্রেস সবাইকে ডিসকারেজ করা হয় আর কি কেনার জন্য, সেগুলির ইতিহাস আবার আরেকটা, সেটা আমাদের এখানে আগে এগুলা ডিটেইল ইতিহাস পড়ানো হতো, এখন কতটুকু পড়ানো হবে দেখি। কারণ আগে আসলে ওই IPv4 নিয়ে অনেক কিছু করা হতো, তো এখন IPv4 একটু কমিয়ে সিসকো চাচ্ছে যে আসলে IPv6 এ মানুষ লিটারেট হোক, কারণ IPv6 ই এখন আসলে সবকিছু কি বলে রিপ্লেস করে ফেলতেছে। তো যাই হোক, তো এই যে আপনি www.google.com এ যখন হিট করতেছেন, ওখানে আবার লোড ব্যালেন্সার নামক কিছু জিনিস অ্যাড করা যায়। তো সে কি করে, সে হচ্ছে এই ডিস্ট্রিবিউশনটা করে। ধরেন যে তার 500 আইপি অ্যাড্রেস আছে, 10টা দিল একে, 10টা দিল আরেকটা আইপি অ্যাড্রেসকে, 10টা দিল আরেকটা আইপি অ্যাড্রেসকে, এরকম করে সে ডিস্ট্রিবিউশনটা সুন্দরভাবে করে দিচ্ছে। অনেক সময় এই ডিস্ট্রিবিউশনটা আবার শুধুমাত্র এই নাম্বারের কাউন্টের উপরেই করে না, বরং আপনার কাছ থেকে যেই সার্ভারটা কাছে, ধরেন ইন্ডিয়ায় যদি ওদের কোনো সার্ভার থেকে থাকে, আমার এটা হয়তো তারা রিডাইরেক্ট করে দিল যে ওকে ইন্ডিয়া থেকে অথবা চায়না থেকে, ম্যাক্সিমাম হয় চায়না, নাইলে এই দিক থেকে সিঙ্গাপুর, এগুলা থেকে ওরা সার্ভ করে। তো মানে কি বলে, এই যে বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্ন আইপি অ্যাড্রেস পাওয়ার মূল কারণ আসলে এইটাই, যে তারা এটা একটা ব্যালেন্স করে, অর্থাৎ একটা সার্ভারের উপরে লোড না দিয়ে বিভিন্ন সার্ভারের উপরে লোডটাকে ডিস্ট্রিবিউট করে দেয়। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেই জিনিসের জন্য এখানে আসলে এসেছিলাম সেটা হচ্ছে এই যে আইপি অ্যাড্রেস, এইটা মানুষের জন্য রিড করাটা বা মনে রাখাটা, মেমোরাইজ করাটা একটু টাফ। তার চেয়ে আপনি google.com, facebook.com, search.edu, ঠিক আছে, netacat.com, এই যে এই জিনিসগুলো মনে রাখতেছেন, এগুলি আপনার কিন্তু অতটা কষ্ট হচ্ছে না। ঠিক আছে?
এই জিনিসগুলো মনে রাখতে আপনাদের অতটা কষ্ট হচ্ছে না। সো এই জন্য যেই সিস্টেমটা করা হয়েছে সেটা হচ্ছে যে এইরকম, আচ্ছা সরি, আমার এখানে সম্ভবত কোনো একটা কারণে ডিসকানেক্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন তো সবাই না? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। ওকে, তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কিছু সার্ভার তৈরি হয়েছে যাদেরকে আমরা ডিএনএস সার্ভার বলি, ডোমেইন নেম সার্ভার। আপনি যদি গুগলে সার্চ দেন ডিএনএস, সো ডোমেইন নেম সিস্টেম, সরি ডোমেইন নেম সার্ভার না, ডোমেইন নেম সিস্টেম। সো এই ডোমেইন নেম সিস্টেম কি করে, আপনি যখন এই ধরনের আপনার কাছে বোধগম্য যে স্ট্রিংটা বা এটাকে কি বলে, যেই ওয়ার্ড বলতে পারেন www.facebook.com বা google.com, এই যে আপনার কাছে একটা স্ট্রিং বলি আমরা কম্পিউটার সায়েন্সের ভাষায়। তো এই যে স্ট্রিংটা, এই স্ট্রিংটা আপনি যখন হিট করতেছেন তখন এরকম কোন ডোমেইন নেম সার্ভার আসলে এইটারও আসলে এরকম কিছু হায়ারার্কি আছে, যে উপর থেকে একটা সংস্থা মেনটেন করে, আবার বিভিন্ন রিজিয়নের জন্য বিভিন্ন সংস্থারা মেনটেন করে, এরকম আছে। তো তখন এই এই ধরনের ডোমেইন নেম সার্ভিস যারা দিচ্ছে, ডোমেইন নেম সিস্টেম এর সার্ভিসটা বা সার্ভারটা যারা প্রোভাইড করতেছে, তারা আপনাকে ওই যখন আপনি www.facebook.com লিখবেন, তারা আপনাকে কোথায় পাঠিয়ে দিবে, ওই এটার জন্য করেসপন্ডিং যে আইপি অ্যাড্রেস সেটাতে পাঠিয়ে দিবে, বা পুল অফ আইপি অ্যাড্রেস থাকলে সেই আইপি অ্যাড্রেস গুলো থেকে যে কোনো একটা আইপি অ্যাড্রেসে যদি লোড ব্যালেন্সিং সহ সেখানে মেনটেন করা থাকে, তাইলে আপনি সেটা সহ পাবেন আর কি। অর্থাৎ সেই পুল থেকে কোনো একটা আইপি অ্যাড্রেস নিয়ে সেখানে আপনাকে রিডাইরেক্ট করে দিবে। সো এই ধরনের যে সার্ভার গুলো, এদেরকে ডিএনএস সার্ভার বলা হয় আর কি, ডোমেইন নেম সিস্টেম সার্ভার। ঠিক আছে? সো আপনার এখান থেকে আপনার কম্পিউটারে আসলে বলে দিতে হবে, আপনার কম্পিউটারকে জানতে হবে যে এই যে ডিএনএস সার্ভার তার আইপি অ্যাড্রেসটা কত। ঠিক আছে? তার আইপি অ্যাড্রেসটা জানলে পরে তাহলে কি হবে, আপনি যখন www.facebook.com লিখতেছেন, আপনার কম্পিউটার আগে এই ডোমেইন নেম সার্ভারে যাবে, যে এই www.facebook.com এর অ্যাড্রেস কত সেটা সে নিয়ে আসবে, নিয়ে এসে তারপরে প্যাকেটটা ওই আইপি অ্যাড্রেসে সেন্ড করে দিবে। বুঝতে পেরেছেন বিষয়টা? আপনার কম্পিউটার থেকে কিন্তু www.facebook.com এরকম আইপি দেওয়ার কোনো সিস্টেমই নাই। হ্যাঁ, ডিএনএস সার্ভ করে, হ্যাঁ হ্যাঁ, ডিএনএস সার্ভার সার্ভ করে কোন কোম্পানি? ডিএনএস সার্ভার আসলে বললাম তো যে একটা কি বলে এটাকে, মানে একটা কোম্পানি আসলে নাই, বিভিন্ন রিজিয়ন প্লাস বিভিন্ন ভাগ করে বিভিন্ন আপনার কি বলে এটাকে সংস্থা আছে আর কি। তো এই যে 8.8.8.8 আপনি এইটা বহুল প্রচলিত একটা ডিএনএস সার্ভারের অ্যাড্রেস। এটা হচ্ছে গুগলের, মানে এটা গুগলের বলতে আপনাকে এটা বলে দিবে যে www.facebook.com দিলেন, এটা কোথায় পাঠাতে হবে সেই আইপি অ্যাড্রেসটা বলে দিবে। এরকম গুগলের ডিএনএস সার্ভার হচ্ছে এই 8.8.8। ঠিক আছে? সম্ভবত করেসপন্ডিং এটার IPv6 অ্যাড্রেস সম্ভবত এটা, যেহেতু ওরা এখানে দিয়েছে। তো এই হচ্ছে ডিএনএস সার্ভারের গল্প, এবং ডিফল্ট গেটওয়ে এর গল্পটাও আপনাদেরকে বললাম, যে এখান থেকে কোন জায়গা দিয়ে বের করে দিবে সেটা বলতে হয়। তো এই যে এই জিনিসগুলো, এই ইনফরমেশন গুলা কিন্তু আপনার এই কম্পিউটারের মধ্যেই সীমাবদ্ধ। সিমিলারলি এই যে তার কিছু আলাদা ইনফরমেশন আছে তার কাছে সীমাবদ্ধ, তার কাছে সীমাবদ্ধ। তো এই যে প্রত্যেকের যে ইনফরমেশন, একজনেরটা কিন্তু আরেকজন আসলে দেখতে পারতেছে না, এই জন্য প্রত্যেকটাকে আসলে বাবল হিসাবে কল্পনা করতেছে। ঠিক আছে? প্রত্যেকটাই নিজেকে একটা বাবল হিসাবে কল্পনা করতেছে যে তার ইনফরমেশন গুলো তার মধ্যে আছে। ঠিক আছে? সো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমরা তারপরে সামনে আগাবো। ওকে, আমরা সামনে দেখি।
সো এই যে বলতেছে কিন্তু যে প্রত্যেকটা ডিভাইস শুধুমাত্র তার অ্যাড্রেসিং ইনফরমেশন সম্পর্কে জ্ঞাত। সো এখানে কয়েকটা কোশ্চেন করতেছে, এগুলো আমরা আগে দেখেছি। সো কোশ্চেন গুলো কি কি? হোয়াট ইজ মাই অ্যাড্রেসিং ইনফরমেশন, হোয়াট নেটওয়ার্ক আই এম অন। সো আপনি যখন কম্পিউটারকে কোনো একটা নেটওয়ার্কে কানেক্ট করলেন, সো সে কিভাবে জানবে যে তার অ্যাড্রেসিং ইনফরমেশন কত, সে কোন নেটওয়ার্কের মধ্যে আছে? ইজ দ্য ডেস্টিনেশন ডিভাইস অন মাই নেটওয়ার্ক অর ইজ ইট অন অ্যানাদার নেটওয়ার্ক? অর্থাৎ আপনি ধরেন facebook.com কে যে প্যাকেট পাঠাতে চান, সে কি আপনার নেটওয়ার্কের মধ্যেই আছে না বাইরের নেটওয়ার্কে আছে? এটা কিভাবে বুঝবেন? Where do I send information when the destination device is on a different network? ডিফারেন্ট একটা নেটওয়ার্কে যদি থাকে, এই আমি যাকে পাঠাতে যাচ্ছি ধরেন facebook.com, সে যদি ডিফারেন্ট নেটওয়ার্কে থাকে, তাহলে আমি তাকে কিভাবে ইনফরমেশনটা পাঠাবো? Did the destination device receive the information I sent? ডেস্টিনেশন ডিভাইস কি এটা রিসিভ করলো নাকি করলো না, সেটা আমি কিভাবে বুঝবো? ডু আই নিড টু রিসেন্ড এনি ইনফরমেশন? আমার কি কখনো এমন লাগতে পারে যে ওকে এই ইনফরমেশনটা ডেস্টিনেশন ডিভাইস পায় নাই, সো আমাকে আবার পাঠাতে হবে? তো এই যে এই ধরনের কোশ্চেন গুলোর অ্যান্সার আমরা আসলে এখানে পাবো। সো এই যে এই জিনিসগুলো সবগুলোর উত্তর দিবে হচ্ছে আপনার এই প্রোটোকল। অর্থাৎ এই যে আমরা যে ডাটা পাঠাচ্ছি, এই ডাটাগুলোকে যে ভাগ করা হয় এই ছোট ছোট ইউনিট গুলাকে প্যাকেট বলা হয়, ঠিক আছে? এটা আমি আগেও বলেছি। তো এই প্যাকেট হচ্ছে আমরা ইন্টারনেটের থ্রুতে পাঠাই, এবং প্যাকেট কিভাবে পাঠাবো না পাঠাবো সেগুলো ইনভলভমেন্ট যখন হয় তখনই আসলে প্রোটোকল দরকার হয়। স্যার কিছুতে হ্যাঁ হ্যাঁ, ও শোনা শোনা যাচ্ছে, সরি শোনা যাচ্ছে না, তাই তো? যাচ্ছে না। সাউন্ড শেয়ার হয় নাই। হ্যাঁ এখন শেয়ার। That tells the device where to send Ethernet and wireless protocol, each accomplishing a different task. There So, are protocols such as বিভিন্ন প্রোটোকল বিভিন্ন কাজ করে আর কি। ইথারনেট বা WLAN এগুলোর মাধ্যমে হলো কানেকশনটা এস্টাবলিশ হয়, Ethernet and wireless protocols that physically connect the device to the ফিজিক্যালি কানেক্ট network. করে। The protocols DHCP DHCP বা ICMP ভার্সন 6, তারা হচ্ছে আপনার ওই আপনার যা আইপি অ্যাড্রেসের ইনফরমেশন, ওই যে একটু আগে কোশ্চেন যেগুলো আমরা প্রথম দিকে করলাম যে আমি কোন নেটওয়ার্কে, আমার আইপি অ্যাড্রেস কত, আমি বা অন্য নেটওয়ার্কে পাঠাতে হলে কোন দিক থেকে পাঠাবো, সেই জিনিসগুলো ইনফরমেশন আপনাকে দিয়ে দিবে এই যে ডিএইচসিপি। and ICMPv6 আর provide version IP 6 addressing IPv6 এর জন্য information, ICMPv। including IP addressing that tells the device what network it belongs to, the address of the default gateway that tells the device where to send packets that are destined for another network, and the address of the DNS server for when a device knows the domain name of a destination but needs the destination's IP address. For আচ্ছা, সো সে আসলে সাধারণভাবে ডিএইচসিপি আপনাকে কি কি দিবে? আপনার আইপি অ্যাড্রেসটা দিবে, আপনার আইপি অ্যাড্রেস দিবে মানে সাথে আইপি অ্যাড্রেস কিন্তু শুধু বলতেছে না, আইপি অ্যাড্রেস ইনফরমেশন বলতেছে, তার মানে ওই যে সাবনেট মাস্কটা সহ দিবে আর কি। আপনাকে আপনার ডিফল্ট গেটওয়ে দিবে এবং ডিএনএস সার্ভার দিতে পারে আর কি। ডিএনএস সার্ভার কখন লাগে? এই যে বলে দিয়েছে when I know domain name but not the IP address, অর্থাৎ আপনি ডোমেইন নেমটা জানেন, এই যে www.google.com এটা হচ্ছে ডোমেইন নেম। সো আপনি ডোমেইন নেমটা জানেন কিন্তু আইপি অ্যাড্রেসটা জানেন না গুগলের, তো তখন আপনার এই ডিএনএস সার্ভারটা দরকার হচ্ছে। সো আপনার নিজস্ব ব্যক্তিগত আপনার এই সার্ভারের মধ্যে কোনো ডিএনএস সার্ভিস থাকতে পারে, সেটার ইনফরমেশন সে দিবে যদি থাকে।
অথবা গুগলেরটাও দিতে পারে, অথবা অন্য কোনোটা যদি চায় দিতে পারে। Instance. When a user requests a web page from a web server, such as www.example.com, the device asks the DNS server for the IP address of the domain name www.example.com. IP is used to deliver the packet from the source of the information to its final destination, in this case the web server, similar to sending a letter. The web server will then respond back with a request. সো আইপি হচ্ছে প্যাকেট ডেলিভারি করার জন্য কাজ করে, আর টিসিপি আরেকটা প্রোটোকল যেটা হচ্ছে আপনার এটা পৌঁছলো কিনা বা সে ঠিকঠাক পেলো কিনা সেই জিনিসগুলো এনশিওর করে। এই ক্ষেত্রে ধরেন যে কোন একটা ওয়েবসাইট আপনি করতেছেন, তো ওয়েব পেজের টেক্সট, ইমেজ, ভিডিও, মিউজিক এই জিনিসগুলো পৌঁছতেছে কিনা বা কিভাবে কমিউনিকেশনটা হচ্ছে সেগুলো আপনার এই টিসিপি আইপি দিয়ে আমরা করতে পারি। web page. TCP is a protocol used to guarantee reliability. In other words, to make sure all the information that was sent was received, such as the information that makes up the requested web page. সো এই ওয়েব পেজের মধ্যে যা আছে এটা কি রিসিভ হয়েছে কিনা এটা টিসিপি আপনাকে এনশিওর করবে। সো এটাকে বলতেছে রিলায়েবিলিটি। If any of the IP packets don't make it to the destination, TCP resends them. So তো although যদি কখনো এরকম হয় যে ওকে ওই পাশ থেকে বললো যে না আসলে আমি এই প্যাকেটটা পাই নাই, তখন টিসিপি আবার ওটাকে রিসেন্ড করে। তো এগুলি টিসিপি ছাড়া আরো প্রোটোকল আছে, ইউডিপি একটা আছে, এবং কখন আমরা টিসিপি ইউজ করব কখন ইউডিপি ইউজ করব সেগুলো আসলে আমরা কোনো না কোনো সময় দেখব। ওগুলো আবার একটা মজার গল্প। ওকে, we see the network like this, remember, it's a combination of many different protocols that allow devices to really see their place in the network and how to communicate with other devices. সো একটা ডিভাইসের মধ্যে যে একটা প্রোটোকল থাকবে এরকম না, এটা কিন্তু একটা কম্বিনেশন অফ প্রোটোকল। যেমন ধরেন যে আইপি, যে কোনো একটা আইপি অ্যাড্রেস আপনাকে চুজ করতে হবে, যে কোনো একটা আইপি অ্যাড্রেস স্কিম। অর্থাৎ আপনি ধরেন যে আইপি অ্যাড্রেস 4 IPv4 ইউজ করেন, সো IPv4 সাথে ICMP, তারপরে হলো আপনার এখানে টিসিপি বা ইউডিপি যে কোনোটা চুজ করতে পারেন। এইচটিটিপি হচ্ছে ওই যে আপনার যে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজে যে জিনিসগুলো দেখায় বা ওয়েবসাইটে যে জিনিসগুলো দেখায়, এটা হচ্ছে এইচটিটিপি প্রোটোকল ইউজ করে। অথবা এইচটিটিপিএস হচ্ছে আরো সিকিউর, ডিএনএস সার্ভার, ডিএইচসিপি, এই জিনিসগুলো। তারপরে ইথারনেট বা এই ফিজিক্যালি কিভাবে কানেক্টেড থাকবে সেই জিনিসগুলো, এরকম আরো অনেক ধরনের প্রোটোকল কিন্তু আপনার এটার মধ্যে ইনভলভ থাকবে। সো আমাদের এই ভিডিওটা শেষ হলো। ওকে, দেন আমরা আবার ফিরে আসি। Communication fundamentals. Network can vary in size and complexity. It is not enough to have a connection. Devices must agree on how to communicate. So connection থাকলেই খালি হবে না, কিভাবে কমিউনিকেট করবে সেটাও আমাদের দরকার আছে। There are 3 elements to any communication. So আমি যে জিনিসটা আপনাকে প্রথমেই বলেছিলাম সেই জিনিসটা ওরা এখানে নিয়ে আসছে, বা আমরা কয়েক ক্লাস আগেও বলেছিলাম। আপনার একটা সোর্স লাগবে, একটা ডেস্টিনেশন লাগবে, এবং আপনাকে আপনার একটা মিডিয়া লাগবে। There will be a channel, অর্থাৎ মিডিয়া that provides for the path of communications to occur. ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক এলিমেন্ট। আর ওইটাও কিন্তু আসলে লাগবে যে কিভাবে তারা এই মিডিয়ার মধ্য দিয়ে ডেটাটা পাস করবে। ওকে, সো দেন আমরা দেখি কি আছে এরপরে। So communication protocols, all communications are governed by protocols. Protocols are the rules that communications will follow. This rule will vary depending on the protocol. So যে কোনো ধরনের কমিউনিকেশনই প্রোটোকলের মাধ্যমে হবে, প্রোটোকল ছাড়া কোনো কমিউনিকেশন হবে না, সোজা কথা। ঠিক আছে, এবং প্রোটোকল এর উপরে ভিত্তি করে কিভাবে কমিউনিকেশনটা হবে সেটা কিন্তু ভ্যারি করবে। ঠিক আছে, সো মেসেজ সোর্স, ট্রান্সমিটার দিয়ে সিগন্যাল তৈরি করা হলো, তারপরে ট্রান্সমিশন মিডিয়াম দিয়ে এটা গেল, রিসিভার আবার এই সিগন্যালটাকে রিসিভ করলো এবং সেটাকে মেসেজের রূপ দিল। ঠিক আছে, সো এইভাবে করে এই কাজ হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। ওকে, এটা মানে অনেকটা রিয়েল লাইফ এর মতোই আর কি। আচ্ছা, এখানে কিছু বলেছে দেখেন, individuals must use established rules
or agreements to govern the conversation. So the first message is difficult to read because it is not formatted properly. The second shows the message properly formatted. So আপনি যদি দেখেন প্রথম যেই মেসেজটা, humans communication between governed rules, ঠিক আছে, এখানে এই যে দিল, এটা কিন্তু যেই মেসেজটা আসলে দিতে চেয়েছিল সেইটার সব ওয়ার্ডই এখানে আছে, কিন্তু জাস্ট কি বলে ওয়ার্ড গুলোকে একটু শেক করে একটা জায়গায় আরেকটা দিয়ে দেওয়ার কারণে আপনি কিন্তু আসলে বুঝতেছেন না এখানে কি। ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এই যে ভেরির মাঝখানে স্পেসটা বাদ দিয়ে দিছে, টু আন্ডারস্ট্যান্ড একসাথে করে ফেলেছে, মেসেজ দ্যাট আর নট কারেক্টলি ফরম্যাটেড এন্ড ডু নট ফলো দ্য এস্টাবলিশড রুলস এন্ড প্রোটোকলস। সো মূল কথা হচ্ছে দেখেন এইটার মধ্যে যেভাবে রাখছে আর কি, এটার মধ্যে বিভিন্ন ধরনের স্পেসিং বা এদিক ওদিক করে দেওয়া, একটা জায়গা আর একটা করে দেওয়া, সেই জিনিসগুলো করেছে। ইভেন আপনার কি বলে এটার নাম, এই মাঝখানে ও প্রতিটা ওয়ার্ড দেখেন যে এটা আবার কি কি করেছে, এটা এই জিনিসটা আবার অন্য কোনো একটা স্প্যানিশ বা কোনো একটা ল্যাঙ্গুয়েজে নিয়ে গেছে। এই যে এস্ট্রুটুরা, দা গ্রামাটিকা, দা লিঙ্গুয়া, দা পন্টুয়াকাও, আই ডোন্ট নো দ্যাট ল্যাঙ্গুয়েজ। সো এই ধরনের তো এক এক ল্যাঙ্গুয়েজে লেখা এবং এক একটা তো এখানে মূল সমস্যাটা কোথায়? প্রোটোকল, তাই তো। রুল গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে পাঠানো হবে সেই রুলস গুলো ঠিকঠাক ডিফাইন্ড না, অর্থাৎ যে এটাই লিখেছে সে যে রুলস মেনটেন করেছে আমি সেই রুলস মেনটেন করে পড়তেছি না, বা সেই রুলসটা আমার জানা নাই, এই জন্য আসলে কমিউনিকেশনের সমস্যাটা হচ্ছে। তো এই জন্য যে আসলে পাঠাবে মেসেজটা আর যে আসলে রিসিভ করবে তাদের এই রুল বা এগ্রিমেন্টটা সেম হইতে হবে, ঠিক আছে। তো এটাকে আপনার rule establishment বলতেছে। So protocol must account for the following requirements: and identify sender and receiver, common language and grammar, speed and timing of delivery, confirmation। আচ্ছা, এখানে আবার আরেকটা বিষয় আছে, ধরেন যে একটা সার্ভার তো অনেক ক্ষমতা সম্পন্ন হয়, হ্যাঁ, সে ধরেন যে 1 সেকেন্ডে 10⁹টা প্যাকেট আপনার কাছে পাঠাই দিল, কিন্তু আপনার যে সার্ভার বলতে আপনার মেশিন, ইন ডিভাইস, আপনার ল্যাপটপ রিসিভ করতে পারে হলো 1 সেকেন্ডে 10⁶টা, আর আপনার পাঠাই দিচ্ছে ধরেন 10⁹টা ডাটা, তাহলে কি হবে বলেন? তাইলেও কিন্তু কমিউনিকেশন হবে না। অর্থাৎ আমি ধরেন আপনাকে অনেক কিছু বলে যাচ্ছি এবং খুবই স্পিডে বলে যাচ্ছি, হ্যাঁ, কিন্তু আপনারও তো জিনিসটা আসলে রিসিভ করতে হবে। তো এই জায়গায় একটা আন্ডারস্ট্যান্ডিং, তখন কি করতে হবে? আমার স্পিডটা কমিয়ে আপনার যে পেস সেই পেসে নিয়ে আসতে হবে। এই জন্য স্পিড এন্ড টাইমিং অফ ডেলিভারি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর কনফার্মেশন বা অ্যাকনলেজমেন্ট সবসময় দরকার হয় না, কিন্তু সাধারণত লাগে আর কি, কারণ আপনার ওখান থেকে অপর প্রান্তে সে কি আসলে ডাটা পাচ্ছে নাকি পাচ্ছে না সেইটা আপনার তো দরকারি একটা বিষয়, তাই না? সে যদি ডাটা নাই পায় তাহলে আপনি পাঠায় লাভটা কি? সেগুলো বেশ গুরুত্ব দিতে হবে। Common computer protocols must be in agreement and include the following requirement: message encoding, message formatting and encapsulation, message size, timing, delivery options। এগুলা হচ্ছে কমন রিকোয়ারমেন্ট, তাই না? এনকোডিংটা মিলতে হবে, ফরম্যাটিং কিভাবে করতেছে, এবং এনক্যাপসুলেশন মানে কিভাবে এটাকে আবরণটা দেওয়া হচ্ছে। আবরণ দেওয়া মানে হচ্ছে প্রতি স্তর, প্রতিটা লেয়ার আসলে শুরুতে কিছু যোগ করে দেয়, শেষে কিছু যোগ করে দেয়। এই যে কিভাবে যোগ করতেছে, এটা তো যেভাবে এনক্যাপসুলেশন হচ্ছে সেভাবে রিসিভার এন্ডে যে এটা ডিক্যাপসুলেশন করতে হবে, আদারওয়াইজ মূল ইনফরমেশনটা পাওয়া যাবে না। আচ্ছা, এখানে এই যে দেখানো হয়েছে এনকোডিং ইজ দ্য প্রসেস অফ কনভার্টিং ইনফরমেশন ইনটু অ্যানাদার অ্যাকসেপ্টেবল ফরম্যাট ফর ট্রান্সমিশন। সো এনকোডিং হচ্ছে কি, ট্রান্সমিশন করার জন্য, এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটা পাঠানোর জন্য একটা অ্যাকসেপ্টেবল ফরম্যাটে নিয়ে যাওয়া, ডেটাটাকে একটা অ্যাকসেপ্টেবল ফরম্যাটে নিয়ে যাওয়া। ডিকোডিং রিভার্সেস দিস প্রসেস টু ইন্টারপ্রিট দ্য ইনফরমেশন। ডিকোডিংটা জাস্ট অপোজিট। ওকে, মেসেজ সোর্স, এনকোডার, ট্রান্সমিটার,
ট্রান্সমিশন মিডিয়াম, দ্য চ্যানেল, রিসিভার, ডিকোডার, মেসেজ, ডেস্টিনেশন। অর্থাৎ প্রথমে মেসেজটাকে এনকোডার দিয়ে ওই ট্রান্সমিশনের জন্য অ্যাকসেপ্টেবল ফরম্যাটে নিয়ে গেল, তারপর ট্রান্সমিটার দিয়ে পাঠানো হলো, ট্রান্সমিশন মিডিয়াম বা চ্যানেল দিয়ে এটা যাচ্ছে, তারপরে হচ্ছে রিসিভার এটাকে রিসিভ করলো, তারপরে এটাকে আবার এই এনকোডের মতো এটাকে ডিকোড করা হলো, তারপরে মেসেজটা পাওয়া গেল। তাই তো এইভাবেই আসলে কাজ হচ্ছে। এই যে সোর্স থেকে আপনার এটা পাঠানো হলো, এই যে প্যাকেট এখানে যে তারপরে ডেস্টিনেশন ডিক্রিয়েটেড সেম জিনিস সেও পাচ্ছে আর কি। এটা আপনার ওই ওয়েবসাইটে যদি দেখেন এগুলো আরো সুন্দরভাবে দেওয়া আছে, আরো সুন্দরভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় সেগুলো দেখানোর ব্যবস্থা আছে। When a message is sent, it must use specific format of structure or structure. Message format depends on the type of message and the channel that is used to deliver. So আপনি যখন আসলে এইরকম একটা চিঠি পাঠাবেন, সেন্ডার কোথায় লিখতে হবে, রিসিপিয়েন্ট কোথায় লিখতে হবে এবং কি কোন জায়গায় স্ট্যাম্প লাগাতে হবে, এগুলির কিছু প্রোটোকল আছে, তাই না? তো সিমিলারলি আপনার আসলে মেসেজ পাঠানোর জন্য প্রথমে যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটার একটা প্রোটোকল আছে। তো এটা IPv4 এর একটা সম্ভবত IPv4 এর প্যাকেটের দেখিয়েছে ভার্সন, কোন আইপি ভার্সন, ট্রাফিক ক্লাস, লো ফ্লো লেভেল, পেলোড লেন্থ, নেক্সট হেডার, হপ লিমিট। হপ লিমিট হচ্ছে কয়টা ডিভাইস যাওয়ার পরে সে এটা বাদ দিয়ে দিবে, মানে এটা আর সামনে আগাবে না, ডিসকার্ড করে দিবে সেটা। সোর্স আইপি অ্যাড্রেস থাকবে, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস থাকবে। এখানে দেখাচ্ছে হচ্ছে 1 বাইট, 2 বাইট, 3 বাইট, 4 বাইট, তাই তো? তো এখানে 4 বাইট করে টোটাল হচ্ছে 40 বাইট দেখাচ্ছে, যে এই প্রথম অংশটাতে 40 বাইট থাকতে হবে। আচ্ছা, এগুলি ডিটেইল আমাদের দরকার হলে আমরা দেখবো এবং পরবর্তীতে যদি থাকে। Encoding between hosts must be in appropriate format for the medium. Messages sent across the network are converted to bits. The bits are encoded into a pattern of light, sound or electrical impulse. So বিটে কনভার্ট করা হয় আমরা যেরকম দেখেছি, এবং এটা পরে এনকোড করা হয় লাইট অথবা সাউন্ড অথবা ইলেকট্রিক্যাল ইম্পালসে। লাইট করা হয় ফাইবার অপটিক্স দিয়ে যাওয়ার জন্য, সাউন্ড করা হয় সাউন্ড কোন মিডিয়াম দিয়ে যাওয়ার জন্য, অথবা ইলেকট্রিক্যাল ইম্পালসে কি করা হয় আপনার ওয়্যারের মধ্যে দিয়ে যাওয়ার জন্য, তাই তো? আচ্ছা, the destination host must decode the signals to interpret the message. ওকে, আচ্ছা, এই যে এখানে সব একসাথে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, তখন সে আসলে পাচ্ছে না বা নিতে পারতেছে না, সে একটা একটা করে ওই তার সে যেভাবে রিসিভ করতে পারে সেই ইয়েতে কিন্তু আসলে পাঠাতে হয়। মেসেজ সাইজের কথা বলতেছে এখানে। Okay, message timing include the following. Flow control manages the rate of data transmission and defines how much information can be sent and the speed at which it can be delivered. So flow control বলতে এই নাম থেকে বুঝতে পারতেছেন যে কতটুকু ফ্লো আসলে দেওয়া যাবে, তাই না? অর্থাৎ কত স্পিডে ডেটা আসলে প্রোভাইড করা যাবে, এটা এই অংশে বলা থাকে রেসপন্স টাইম আউট। অর্থাৎ এক সময় না এক সময় যদি কোনো অ্যাকনলেজমেন্ট না জানায় যে হ্যাঁ আপনাকে কোনো একটা চিঠি আমি পাঠাইলাম বা আপনাকে কোনো একটা মেসেজ পাঠাইলাম, সো কোনো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি ওয়েট করে দেখবো যে আপনি কোনো রিপ্লাই দেন কিনা। আপনি রিপ্লাই না দিলে বোঝা যাবে যে আইদার আপনি মেসেজটা পান নাই অথবা এরকম কোনো কিছু একটা হয়েছে। তো এইটাই আর কি রেসপন্স টাইম আউট হচ্ছে ওই সময়টা পার হয়ে যাওয়া। ম্যানেজ হাউ লং এ ডিভাইস ওয়েটস when it does not hear a reply from the destination. অর্থাৎ ডেস্টিনেশন থেকে কোনো রিপ্লাই না পেলে কতক্ষণ পর্যন্ত সে আসলে ওয়েট করবে। ওকে, অ্যাক্সেস মেথড ডিটারমাইন্স when someone can send a message. সো এটা একটা বড় ইস্যু এবং গুরুত্বপূর্ণ জিনিস। ধরেন একটা মিডিয়াম, এই যে ধরেন লিংক ট্রির যে মেইন লাইন আছে, লাইন বলতে ইথারনেট লাইন, তো এখান দিয়ে তো সবার ডাটাই আসলে তারা পাস করতেছে। এখন কথা হচ্ছে যে আপনিও ডাটা পাঠাচ্ছেন, আরেকজনও ডাটা পাঠাচ্ছে, আরো অনেক মানুষের ডাটা পাঠাচ্ছে, সবার ডাটা যদি একসাথে দিয়ে দেয় তাহলে কি একটা কলিশন হবে। কলিশন হলে কারো ডাটাই আসলে যাবে না, এটা একটা ডিস্টর্টেড সিগন্যাল হয়ে যাবে। তো এই জন্য এইটার একটা কোনো পদ্ধতি থাকতে হবে।
This is when more than one device sends traffic at the same time and the message become corrupt. যেটা বললাম আর কি, একাধিক ডিভাইস পাঠালো এবং মেসেজটা করাপ্ট হয়ে গেল। Say some protocols are proactive and attempt to prevent collisions. So এইটা এই যে ধরো এই ধরনের কলিশন হয়ে করাপ্ট হয়ে গেল, এটা যাতে না হয় সেইটা প্রিভেন্ট করার জন্য কিছু প্রোটোকলের দরকার আছে। Other protocols are reactive and establish a recovery method after the collision occur. আবার কিছু প্রোটোকল আছে যারা এই ধরনের কলিশন প্রিভেন্ট করার কোনো ব্যবস্থা করে না, অর্থাৎ এই ধরনের কলিশন হবে না সেরকম ব্যবস্থা তারা করে না, বরং কলিশন ঘটলে পরে তখন সেটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই চিন্তা করে। ঠিক আছে, তো এগুলি কখন করে, কেন করে, সেগুলি সম্পর্কে আমরা আসলে দেখব। আচ্ছা, এইটা একটা খুবই খুবই আসলে গুরুত্বপূর্ণ বিষয়, এটা বুঝতে হবে। মেসেজ ডেলিভারি অপশন, আপনি এই মেসেজ ডেলিভারি অপশন নেটওয়ার্কিং এ অনেক জায়গায় পাবেন। মেসেজ ডেলিভারি অপশন হচ্ছে আপনি মেসেজটা যে পাঠাবেন কি কিভাবে পাঠাতে পারেন। একটাকে বলা হচ্ছে ইউনিকাস্ট, একটাকে বলা হচ্ছে মাল্টিকাস্ট, আরেকটাকে বলা হচ্ছে ব্রডকাস্ট। ঠিক আছে, ইউনিকাস্ট মানে হচ্ছে আপনি যে কোনো একজনকে পাঠাতে চাচ্ছেন, ঠিক আছে, একটা অ্যাড্রেসে পাঠাতে চাচ্ছেন, ধরেন ফেসবুককে যে পাঠাচ্ছেন এটা জাস্ট একটা ইউনিকাস্ট। ঠিক আছে, মাল্টিকাস্ট হচ্ছে ওয়ান টু মেনি, অর্থাৎ একটা আইপি অ্যাড্রেস ক্রিয়েট করলেন যেটা একটা গ্রুপ অফ ইন ডিভাইসকে কি করে ইন্ডিকেট করে। ঠিক আছে, অর্থাৎ আইপি অ্যাড্রেসটা কারো একার না, গ্রুপ অফ পিসির বা গ্রুপ অফ ইন ডিভাইসের। তো তখন আপনি যখন ওই আইপি অ্যাড্রেসে কোনো কিছু থ্রো করবেন তখন এটা ওই আইপি গ্রুপের মধ্যে যারা আছে তাদের কাছে চলে যাবে, এটাকে বলা হচ্ছে মাল্টিকাস্ট। এই যে এখানে দেখেন নিচে কিন্তু উদাহরণ দিয়েছে যে সোর্স থেকে কোনো একটা কিছু ইউনিকাস্ট পাঠানো হলো, এই যে এখানে চলে গেছে, এখানে পাঠানো হলো, চলে গেছে। সোর্স থেকে একটা মাল্টিকাস্ট করা হলো একটা মেসেজকে, তার মানে হচ্ছে একটা গ্রুপ অফ পিসি, সো এইটা এবং এইটা এই দুইটা এই গ্রুপের মধ্যে আছে এবং তাদের কাছে গেল। আচ্ছা, ব্রডকাস্ট হচ্ছে সবার কাছে পাঠানো। ঠিক আছে, সবার কাছে, এই নেটওয়ার্কের মধ্যে, আপনার নেটওয়ার্কের মধ্যে যত ডিভাইস আছে সবার কাছে একটা মেসেজ আপনি পাঠাতে চান, সেটাকে বলা হয় ব্রডকাস্ট। আচ্ছা, এখানে একটু ইম্পর্টেন্ট আরেকটা নোট আছে, এটা হচ্ছে IPv6 এর ক্ষেত্রে ব্রডকাস্ট আর ইউজড ইন IPv4 নেটওয়ার্ক। ব্রডকাস্টটা IPv4 নেটওয়ার্কে ইউজ করা হয়, কারণ হচ্ছে IPv4 নেটওয়ার্ক গুলা ছোট, আর IPv6 এর ক্ষেত্রে হিউজ। ঠিক আছে, IPv6 এর ক্ষেত্রে আপনি জানেন যে হোস্টের পোর্শনে থাকে 64 বিট, তার মানে 64 বিট মানে 2 টু দি পাওয়ার 64 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 19, 10 টু দি পাওয়ার 19টা হোস্টের কাছে যদি আপনি আসলে কোনো মেসেজ ব্রডকাস্ট করতে চান, আপনার আমার জীবন শেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত এগুলো শেষ হবে না, বরং আপনার আমার মানে কিয়ামত আসার আগ পর্যন্ত হয়তোবা শেষ নাও হতে পারে আর কি, এরকম একটা অবস্থা। তো এই জন্য IPv6 এ কেউ যদি ভুল করে আবার একটা সেন্ড করে দেয় তাহলে নেটওয়ার্ক জ্যাম হয়ে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত এই নেটওয়ার্ক আর রিসেট করার আগে কিছু করা যাবে না। এই জন্য IPv6 এ ওই জিনিসটা রাখা হয় নাই। লেটার উই উইল অলসো সি এনিকাস্ট অ্যাজ এন অ্যাডিশনাল। সো ওই কাজটা কিভাবে, ওই কাজটা কোন একটা বাইপাস করে তো করা হয়, সেটা হলো এনিকাস্ট। ওইটা সম্পর্কে আমরা IPv6 যখন পড়ব তখন ভালো করে পড়ব। তো ডেলিভারি অপশন গুলো বুঝতে পারতেছেন কিনা, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট এবং ব্রডকাস্ট। একজন রেসিপিয়েন্টের কাছে পাঠাচ্ছে ইউনিকাস্ট, গ্রুপ অফ রেসিপিয়েন্ট মাল্টিকাস্ট, নেটওয়ার্কের সবার কাছে পাঠাচ্ছে ব্রডকাস্ট। ঠিক আছে, আমরা একটা নেটওয়ার্ক অ্যাড্রেস যখন বের করি আপনাকে প্রায়ই দেওয়া হবে একটা আইপি অ্যাড্রেস দেওয়া হবে, স্ল্যাশ দিয়ে আইসিডিআর নোটেশনে আপনার ওই স্ল্যাশ সামথিং দিয়ে দেওয়া হবে। আপনাকে এখান থেকে সাধারণত 5টা জিনিস বের করতে বলা হয়। একটা হচ্ছে এটা নেটওয়ার্ক অ্যাড্রেস, এটার ব্রডকাস্ট অ্যাড্রেস, এটার সাবনেট মাস্ক, এটার ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস, লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস। ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস এবং লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস কি সেগুলো সম্পর্কে আমরা পরে জানবো। তো এখন একটু ছোট করে যদি বলি তাহলে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসের পরের অ্যাড্রেসটা ফার্স্ট ইউজেবল অ্যাড্রেস,
ব্রডকাস্ট অ্যাড্রেসের আগের অ্যাড্রেসটা হচ্ছে লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস। আচ্ছা, সো ইউজেবল বলতেছি, ইউজেবল মানে হচ্ছে এই এইটা কারো কাছে মানে কি বলে কোনো স্পেশাল কিছু এটা দিয়ে বোঝায় না, বরং এটা কোনো একটা পিসি কে দেওয়া যাবে। এই ধরনের অ্যাড্রেসকে আমরা ইউজেবল অ্যাড্রেস বলি। জাস্ট এতটুকুই বললাম, আরো ডিটেইল আমরা পরে আলোচনা করব। আচ্ছা, a note about the node icon. Documents may use the node icon, typically a circle, to represent all ডিভাইস ইউজ করার জন্য প্রায় আপনার নোড কথাটা আপনি শুনে থাকবেন, এবং এই ধরনের অনেক জায়গায় ইউজ করা হয়, একে দেখানো হয়। The figure illustrates the use of the node icon for delivery option. সো ডেলিভারির জন্য এই যে দেখেন নোডটা বোঝাচ্ছে যে তার কাছে পাঠানো হয়েছে, তার কাছে পাঠানো হচ্ছে। এটা হলো ইউনিকাস্ট, এটা হচ্ছে মাল্টিকাস্টের ডায়াগ্রাম, এবং এটা হচ্ছে ব্রডকাস্টের ডায়াগ্রাম। এগুলো হচ্ছে সোর্স, সবুজ হচ্ছে যাদের কাছে পাঠানো হয়েছে, হলুদ হচ্ছে যাদের কাছে পাঠানো হয় নাই। ওকে, তারপর আসেন 3.2 প্রোটোকলসে কি বলে দেখি। নেটওয়ার্ক প্রোটোকল ওভারভিউ। নেটওয়ার্ক প্রোটোকলস ডিফাইন্স এ কমন সেট অফ রুলস, সেটা আমরা জানি, ক্যান বি implemented on devices in software hardware both. সো সফটওয়্যার হার্ডওয়্যার এ ইমপ্লিমেন্ট হতে পারে আলাদা আলাদা, আবার বোথ দুইটার মধ্যেই। Protocols have their own function, formats, rules. So protocol type: network communication enables two or more devices to communicate over one or more network. Network security, routing, service discovery. So network communication মানে হচ্ছে, তো বুঝতেই পারতেছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটা পাঠানো। আর নেটওয়ার্ক সিকিউরিটি হচ্ছে এটার মানে সিকিউরিটিটাকে এনশিওর করা। তো সেটার জন্য কিছু প্রোটোকল আছে, ডাটা যাতে এটা কোনো হ্যাকার অ্যাক্সেস না করতে পারে বা কোনো ধরনের কোনো ডেটা লিক না হয়, সেই জিনিসগুলো নেটওয়ার্ক সিকিউরিটির মধ্যে পড়ে। আর রাউটিং অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যে যাচ্ছে, এটার যে পথটা, এই পথের যে ইনফরমেশন, এবং এটা নিয়ে যে আলাদা আরেকটা গল্প আছে। তার মানে হচ্ছে এটা থেকে বেস্ট কোন দিক দিয়ে গেলে বেস্ট পাথটা হবে, সেই জিনিসগুলো নিয়ে যে কাজকর্ম, সেগুলো হচ্ছে এই রাউটিং প্রোটোকল, সেগুলোকে আমরা রাউটিং প্রোটোকল বলি। সার্ভিস ডিসকভারি ইউজড ফর অটোমেটিক ডিটেকশন অফ ডিভাইসেস or other services. Okay, so protocol functions: device use agreed upon protocols to communicate. Protocols may have one or more functionalities. Okay, so function: addressing, reliability, flow control, sequencing, error detection, application interface. So এখানে কি বলতেছে, I will send this message across the network using an IPv4 header. I can forward this message because I understand the IPv4 header. তো রাউটারের কাছে পাঠাচ্ছে, রাউটার আবার পাঠিয়ে দিচ্ছে যে ওকে আমি এটা পাঠিয়ে দিচ্ছি, কারণ আমি তুমি কি পাঠাইছো সেটার অ্যাড্রেস সম্পর্কে আমি বুঝলাম, তাই I can accept this message because I understand IPv4. তো এই যে এখানে হেডারটা দেখাচ্ছে যে ডাটার আগে একটা আইপির ইনফরমেশন লাগিয়ে দেওয়া হয়েছে। ওকে, protocol interaction. Network requires the use of several protocols. Each protocol has its own function and format. So HTTP সম্পর্কে আমরা জানি, সেটা হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ ওই আপনার ওয়েবসাইট আদান প্রদানের জন্য governs the way a web server and web client interact, define content and format. So Transmission Control Protocol, TCP, manages the individual conversation, provides guaranteed delivery, manages flow control. So TCP এবং IP তো ওই যে আমরা জানি সেন্ডার রিসিভারের মধ্যে যে এটা হয়। ইথারনেট হচ্ছে ওই যে আপনার একটা নিক থাকা লাগে, delivers message from one NIC to another NIC, অর্থাৎ সেন্ডার থেকে ইয়েতে যে পাঠায় সেটার ফিজিক্যাল যেই কি বলে ওরিয়েন্টেশনটা, সেইটা হলো ইথারনেটের মাধ্যমে করা হয়। ঠিক আছে, আচ্ছা, এই যে আপনার দেখাচ্ছে যে এই মেসেজটা যে পাঠানো হলো, এই মেসেজটার মধ্যে HTTP, TCP, IP, ইথারনেট সবই আছে।
protocol suites. So আসেন protocol suites সম্পর্কে। protocol must be able to work with other protocol, যেটা আগে বলেছি, একটা প্রোটোকল আরো অনেক প্রোটোকলের সাথে একসাথে কাজ করতে পারতে হবে। protocol suites a group or interrelated protocols necessary to perform a communication function set of rules that work together to help solve a problem. The protocols are viewed in terms of higher layer, lower layer concerned with moving data. Okay, so content layer, where is the cafe? Rules layer, conversation protocol suite, use a common language, wait your turn, signal when finish. Okay, physical layer. Okay, next আমরা এখানে দেখতে পাচ্ছি there are several protocol suites. অনেকগুলো protocol suites আছে। ইন্টারনেট protocol suite TCP/IP. So the most common protocol suites are maintained by the IETF, Internet Engineering Task Force, যারা এই TCP/IP টা গভর্ন করে। ওকে, ওপেন সিস্টেম ইন্টারকানেকশন প্রোটোকলস, OSI মডেল আমরা যেটাকে বলে থাকি, ডেভেলপ by the International Organization for Standardization and the International Telecommunication Union. ISO স্ট্যান্ডার্ড গুলো এখানে দেওয়া হয়েছে। অ্যাপল টক, এইটা আসলে মূলত আপনারা জানেন অ্যাপল কোম্পানির নিজস্ব তাদের ডিভাইস গুলোর জন্য এই প্রোটোকল ইউজ করা হয়। নোভেল নেট ওয়ারফেয়ার প্রোপ্রাইটারি সুইট ডেভেলপড বাই নোভেল সেল। সো এখানে দেখাই যাচ্ছে এইচটিটিপি সাথে ডিএনএস সাথে রেসিপি, এগুলো অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল, টিসিপি ইউডিপি ট্রান্সপোর্ট লেয়ারের প্রোটোকল এবং ইন্টারনেট এই ধরনের প্রোটোকল গুলো আছে এবং নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ারে এই প্রোটোকল গুলো আছে। সো এই প্রোটোকল গুলাকে এই মানে কি বলে একটার সাথে আসলে কাজ করতে হয় একসাথে। আপনি এই স্যুটটা চুজ করলে এই স্যুটটা আবার চুজ করতে পারবেন, এটার সাথে এটা ইন্টারঅ্যাক্ট করতে পারবে না, কারণ এটার সাথে এই ধরনের প্রোটোকল গুলাই, এই ট্র্যাকের প্রোটোকল গুলাই আপনার ইন্টারঅ্যাক্ট করতে পারবে। এই জিনিসগুলি আর কি একটু TCP/IP protocol example. TCP/IP protocol operate the application transport and internet layer. The most common network access layer LAN protocols are Ethernet and WLAN, wireless LAN. ঠিক আছে, তো মোস্ট কমন হচ্ছে LAN বলতে তো আমরা জানি যে একই নেটওয়ার্কের আন্ডারে সাধারণত এইটা থাকে, আর একটা হচ্ছে WLAN, ওয়্যারলেস LAN যেটা। তো এই যে একটা প্যাকেট যাচ্ছে, এই প্যাকেটের মধ্যে কোন জায়গায় কি আছে বলতেছে যে এটা এইচটিটিপি ট্রান্সপোর্ট লেয়ারে, এটা টিসিপি এর মাধ্যমে ট্রান্সপোর্ট হয়েছে, ইন্টারনেট লেয়ারে আইপি ইউজ করতেছে এবং শেষ লেয়ারে আপনার ওই নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ারে ইথারনেট ইউজ করতেছে। সো TCP/IP প্রোটোকল সুইট এর একটা এখানে দিয়েছে, used by the internet and includes many protocols. TCP/IP is an open standard protocol suite that is freely available to the public and can be used by any vendor. অর্থাৎ এটা কোনো টাকা পয়সা দিয়ে কিনা লাগে না, এটা ফ্রি করে দিছে, এটা যে কেউ ইউজ করতে পারে। A standard based protocol suite that is endorsed by the networking industry and approved by তো এটা ওয়েল এস্টাবলিশড আর কি। TCP/IP প্রোটোকলে এই জিনিসগুলো ইউজ হয়। এগুলি সম্পর্কে আসলে আরো মানে যতটুকু অংশ আমাদের লাগবে সেগুলি আমরা আরো বলবো। ডিএনএস সম্পর্কে বলেছি, ডিএইচসিপি, স্ল্যাক, এগুলো আসলে ডিএইচসিপি ভার্সন 4 যেটা, সেটা তো আপনি জানেনই কি করে। ডিএইচসিপি ভার্সন 6 এর ক্ষেত্রে জাস্ট অনেক সময় স্ল্যাক একটা জিনিসের দরকার হয়, এটা ডিএইচসিপি 6 করার ক্ষেত্রে আমরা জানবো। ইমেইল করার ক্ষেত্রে, ইমেইল রিসিভের ক্ষেত্রে আমরা এই POP3 বা IMAP এগুলা ইউজ করি। SMTP হচ্ছে ইমেইল সেন্ড করার ক্ষেত্রে এই প্রোটোকলটা ইউজ হয়। IMAP মূলত আসলে যেটার জন্য কাজে লাগে সেটা হচ্ছে ধরেন যে google.com, গুগলের তো আসলে আপনার ওয়েব থেকে অ্যাক্সেস করেই মেইল অ্যাক্সেস করতে পারতেছেন। এখন ওই মেইলগুলো আপনি যদি কোনো একটা ডেস্কটপ সফটওয়্যারের মাধ্যমে ইউডোরা বা আউটলুক এগুলোর মাধ্যমে আপনার এখানেও ইম্পোর্ট করতে চান, সেই ক্ষেত্রে IMAP সার্ভিসটা অন করা লাগে। ঠিক আছে, সো সেই সার্ভিসটা দিয়ে থাকে। FTP সার্ভার বা STP বা TFTP এগুলা আসলে হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ বড় বড় ফাইল, অনেক বড় বড় ফাইল, ঠিক আছে, পাঠানোর জন্য যদি আপনি ওই নরমাল
ইউজ করেন, নর্মাল প্রোটোকল ইউজ করেন, তাহলে একটু সমস্যা। এই জন্য এফটিপি বা এসটিপি হচ্ছে সিকিউর এফটিপি, তারপর টিএফটিপি এই ধরনের এগুলো আছে আর কি, প্রোটোকল গুলো আছে। এইচটিটিপি, এইচটিটিপিএস আর রেস্ট এগুলো দিয়ে তো আপনারা জানেনই, ওয়েবসাইট গুলো দেখানো হয়। আচ্ছা, ট্রান্সপোর্ট লেয়ারে টিসিপি এবং ইউডিপি, কানেকশন ওরিয়েন্টেড আর কানেকশন লেস, এই দুইটার যে কোনো একটা ইউজ হয়। কখন টিসিপি ইউজ হয়, কখন ইউডিপি ইউজ হয়, এটার একটা মজার পড়ালেখা আছে এখানে, ঠিক আছে। আচ্ছা, ইন্টারনেট লেয়ার, এখানে তো আপনারা জানেনই IPv4 IPv6 কেন ইউজ হয়, সেটা আর আপনাদের বলার কোনো প্রয়োজন নাই। আর নেট একটা জিনিস আছে, নেট কেন ইউজ হয়, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। লোকাল আইপি এবং গ্লোবাল আইপি বলে একটা ব্যাপার আছে আর কি, অর্থাৎ লোকালি আমরা আসলে অনেক আইপি অ্যাড্রেস ইউজ করি যেগুলো গ্লোবালি যেতে পারে না। তো গ্লোবালি যখন যেতে পারে না, তখন এটার তো লোকালের সাথে গ্লোবাল একটা ম্যাপ রাখতে হয়, যে ওকে এই লোকাল আইপি অ্যাড্রেসের সাথে এই গ্লোবাল আইপির একটা বন্ধন আছে, অর্থাৎ সে লোকাল থেকে পাঠাইছে, আবার গ্লোবাল উত্তরটা যখন আসবে তখন এই অ্যাড্রেস থেকে এই আইপি অ্যাড্রেসের কাছে পাঠাবে, তখন আবার লোকাল করেসপন্ডিং লোকালের কাছে ট্রান্সফার করে দেওয়া হবে। সো নেট দিয়ে মূলত নেটওয়ার্ক অ্যাড্রেস ল্যাপ হয়ে যেতে ট্রান্সলেশন। পারে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সময় ল্যাপ হয়ে যেতে পারে না, যে আমি একটা আইপি কম্পিউটারে অ্যাড করলাম, দেন কোনো না কোনো একটার সাথে ম্যাচ হয়ে গেল। আইপি, হ্যাঁ সেটা তো হতেই পারে, কিন্তু সেটা আসলে আপনি এখনকার সিস্টেমে যেটা, সেটা কখনোই ম্যানুয়ালি দেয়া হয় না, ঠিক আছে। তখন ওই যে ডিএসসিপি সার্ভার গুলো আসলে আছে ওইটা মেনটেন করার জন্যই, বুঝতে পারছেন। সো এরাই হলো আপনাকে ওই ইউনিকলি দিবে, এমন ভাবে দিবে একটা নির্দিষ্ট টাইমের জন্য ওরা আইপি লিজ দেয়। তো ওই আইপি লিজের টাইমটা শেষ হয়ে গেলে তখন আইদার ওরা রিনিউ করে আবার, অথবা নতুন আইপি দেয়, এটা ওদের ওদের ইচ্ছা। স্যার নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ারে স্যার এআরপি দিয়ে কি বুঝাইতেছে স্যার? এআরপি আচ্ছা, আমরা তো এখন এখান পর্যন্ত যাই নাই, আমরা ইন্টারনেট লেয়ারে আসছি। সো মেসেজিং আইসিএমপি হচ্ছে ওই যে পিং করি না আমরা, ওই পিং করার মূল হচ্ছে আইসিএমপি। রাউটিং প্রোটোকল যেগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আপনার এক জায়গা থেকে আরেক জায়গায়, এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে কমিউনিকেশন কিভাবে হবে। এখানে আরো কিছু প্রোটোকল আছে, রিপ। রাউটিং প্রোটোকলের সবচেয়ে পরিচিত এবং সহজ প্রোটোকল হচ্ছে রিপ, কিন্তু রিপ আসলে এত কম্পিউটেশনালি কি বলে এক্সপেন্সিভ যে ওইটা এখন আর কেউ ইউজ করে না, এই জন্য এখানে নামের মধ্যেও লেখে নাই। কিন্তু আমরা কিন্তু এই রিপি আসলে শিখতাম আগে। তো ওএসপি, এফআই, জিআরপি, বিজিপি একটু ব্রড এরিয়াতে ইউজ হয়, মানে ব্রড আকারে অনেক বড় বড় নেটওয়ার্কের মানে ওয়াইড এরিয়াতে ইউজ হয়। আর ওএসপি, এফআই, জিআরপি এগুলা হচ্ছে এখন মোটামুটি সব জায়গায় ইউজ হয়। ওকে, তারপর নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ারে আপনি ওই ডাটা লিংক লেয়ার প্রোটোকলে তো দেখতেই পাচ্ছেন WLAN এবং ইথারনেট আছে। এআরপি একটা ভালো কোশ্চেন করেছিলেন যে এআরপি অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল কি জিনিস। অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল হচ্ছে, এটা আপনি তো প্রথমে আসলে আপনার আইপি অ্যাড্রেস জানেন না, তো আপনার আইপি অ্যাড্রেসটা কত, আপনার আইপি অ্যাড্রেস যে একটা দরকার, এটা তো কোনো না কোনো ভাবে সার্ভারকে বা এখানে যে আসলে আইপি অ্যাড্রেস প্রোভাইড করে তাকে জানানো লাগবে। তো এই যে এই ডিসকভার করার জন্য আসলে এই এআরপি প্যাকেট তখন পাঠানো হয়। পাঠালে তারপরে সে আপনাকে বলে যে হ্যাঁ, এআরপি রিপ্লাইতে বলে যে হ্যাঁ এটা হলো তোমার অ্যাড্রেস, অথবা এই হলো ব্যাপার আর কি। তো এটা আমরা যখন আরো ডিটেইলড এটা নিয়ে পড়বো, আই হোপ সেই জিনিসগুলো এখানে আছে। হ্যাঁ, IPv4 এটা আগে ছিল সিলেবাসে, এখনো আই হোপ আছে। তো এটা আমরা ওখানে ওই করেসপন্ডিং চ্যাপ্টারে ডিটেইল পড়বো। আচ্ছা, TCP IP communication process, a web server encapsulating and sending a web page to a client. সো দেখেন, মূল ডেটাটা এটা হলো ইউজারের ডেটা, টিসিপি সেগমেন্ট সে কিছু ডেটা এটার একটা হেডার অ্যাড করে দিল, আইপি তার কিছু ইনফরমেশন অ্যাড করে দিল, এবং ইথারনেট শেষ পর্যন্ত একটা ফ্রেম, এটা হেডার এবং এটা ফুটার আমরা বলে থাকি। শুরুতে এবং শেষে, শুরুতে অ্যাড করলে এটাকে আমরা হেডার বলি, আর শেষে অ্যাড করলে সেটাকে ফুটার বলি। তো ইথারনেট একটা ফুটার অ্যাড করে, এই যে দেখেন প্যাকেটটা এখান থেকে পাঠালো ওয়েব ক্লায়েন্টে গেল, এই যে দেখেন এরপরে এই 0101 এর কম্বিনেশন, এটা চলে আসলো এই ক্লায়েন্ট ডিএনক্যাপসুলেটিং দ্য ওয়েব
ওয়েব পেজ ফর দ্য ওয়েব ব্রাউজার। সো তাকে সে যেভাবে একটার উপরে আরেকটা লাগিয়েছে তাকে তার বিপরীত কাজটা করতে হবে, ডিএনক্যাপসুলেট করতে হবে। ইথারনেট ফ্রেমটাকে আগে খুলতে হবে, তারপরে আইপি ফ্রেমটা, তারপরে টিসিপি আইপি, টিসিপির ফ্রেমটা, তারপরে হচ্ছে ডেটাটা পাওয়া যাবে। ঠিক আছে? সো এনক্যাপসুলেশন যেভাবে হয়, এনকোডিংটা, ডিক্যাপসুলেশন, ডিএনক্যাপসুলেশন বা ডিকোডিংটা তার বিপরীত ভাবে হয়। ওকে, কিছু অর্গানাইজেশন সম্পর্কে আমরা জানি, IEEE, IETF, আয়ানা, তারপরে ICA, NN, ITU, TIA, এই ধরনের অনেক অর্গানাইজেশন তারা হচ্ছে এই ওপেন স্ট্যান্ডার্ড গুলো মেইনটেইন করে। ঠিক আছে? তো এদেরকে অবশ্যই আমাদেরকে স্মরণ করতে হবে। এখানে এগুলি সম্পর্কে স্ট্যান্ডার্ড কারা কোনটা মেইনটেইন করে সেগুলি সম্পর্কে আরো একটু বর্ণনা দিয়েছে, এগুলো আগ্রহ থাকলে পড়তে পারেন। প্রমোটস দ্য ওপেন ডেভেলপমেন্ট এন্ড ইভলিউশন অফ ইন্টারনেট। ঠিক আছে? ইন্টারনেট সোসাইটি তারা এটা মেইনটেইন করে। তার নিচে আছে IAB, ইন্টারনেট আর্কিটেকচার বোর্ড, রেসপন্সিবল ফর ম্যানেজমেন্ট এন্ড ডেভেলপমেন্ট অফ ইন্টারনেট স্ট্যান্ডার্ড। ঠিক আছে? তো তারপরে তারা এই যে ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্সকে কিছু কাজ দিয়ে দিছে, ইন্টারনেট রিসার্চ টাস্ক ফোর্সকে কিছু কাজ দিয়ে দিছে। সো এরা কি করে? IETF ডেভেলপ, আপডেট এবং ইন্টারনেট মেইনটেইন করে, TCP IP টেকনোলজিসও মেইনটেইন করে। আর তারা হচ্ছে লং টার্ম রিসার্চ করে থাকে তারা। ঠিক আছে? ওকে, তো আয়ানা, ICANN আইপি অ্যাড্রেসের অ্যালোকেশন এবং ম্যানেজমেন্ট এবং ডোমেইন নেম অ্যাসাইনমেন্ট, এই জিনিসগুলো ICANN এরা করে থাকে। এরা আবার আয়ানাকে কিছু দায়িত্ব দিয়েছে আইপি অ্যাড্রেস অ্যালোকেশন এবং ডোমেইন নেম ম্যানেজমেন্টের। এবং তার মধ্যে এই যে আয়ানার কাজ হচ্ছে আইপি অ্যাড্রেস, ডোমেইন নেম এবং TCP UDP পোর্ট নাম্বার। আচ্ছা, পোর্ট নাম্বার ওগুলো সম্পর্কে আমরা আরো জানবো না। তো এখানে আরো কিছু সম্পর্কে জানিয়েছে, এগুলো সম্পর্কে আপনারা অনেকে হয়তো কিছুটা জানেন। হ্যাঁ, এগুলো আমরা জাস্ট তাদেরকে স্মরণ করছি। IEEE এর কথা আপনারা জানেন, EIA, তারপরে TIA VIP এর ক্ষেত্রে, ওকে, তারপরে ITUT, এদেরকে আমাদের স্মরণ করতে হচ্ছে। তো রিসার্চিং নেটওয়ার্কিং স্ট্যান্ডার্ড, তো রিসার্চ করার জন্য এখানে একটা ল্যাব PDF আছে, সেগুলো আপনার এখানে কোশ্চেন গুলো অ্যান্সার দিতে পারলে দেন। সো রেফারেন্স মডেল, ঠিক আছে? আমরা যে রেফারেন্স মডেলের কথা বলেছিলাম, OSI মডেল, এবং আমরা ইমপ্লিমেন্ট করি হচ্ছে TCP IP মডেল। এই যে দেখেন এখানে 7টা লেয়ার আছে, ফিজিক্যাল লেয়ার সবার নিচের লেয়ার, তার উপরে ডাটা লিংক লেয়ার, তারপরে নেটওয়ার্ক, তারপরে ট্রান্সপোর্ট, তারপরে সেশন, তারপরে প্রেজেন্টেশন, অ্যাপ্লিকেশন। কোনটার কাজ কি সেগুলো যদি এখন বলেন, ডাটা কমিউনিকেশন আলাদা একটা কোর্স আছে, সেখানে আসলে লাগে। সেগুলো ডিটেইলড আমরা আসলে কখনোই দেখতে যাব না, যতটুকু আমাদের দরকার ততটুকু দেখতে যাব আর কি। তো TCP IP এইগুলোকে কলাপস করে একটা অ্যাপ্লিকেশন লেয়ার নামক একটা লেয়ার, আর এই উপরের লেয়ারের নামেই পুরোটার নামকরণ করেছে, প্রেজেন্টেশন সেশনকে আলাদা নামকরণ করে নাই। আর এই দিকে নিচের দিকে হচ্ছে ডেটা লিংক এবং ফিজিক্যাল লেয়ারকে কলাপস করে নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার নাম দেওয়া হয়েছে। ঠিক আছে? এবং নেটওয়ার্ক লেয়ারকে এরা হচ্ছে ইন্টারনেট লেয়ার নাম দিয়েছে, আর ট্রান্সপোর্ট লেয়ার তো আছেই। ওকে, তো এবং ওগুলার কোনটার মধ্যে কোন প্রোটোকল সেগুলো দেয়া হয়েছে। তো বেনিফিট কি লেয়ার্ড মডেল ইউজ করার, সেগুলো এখানে দেখতে পারতেছেন। অ্যাসিস্ট ইন প্রোটোকল ডিজাইন বিকজ প্রোটোকলস that operate at a specific layer have defined information that they act upon and a defined interface to the layers above and below. অর্থাৎ স্পেসিফিক কাজ স্পেসিফিক হয়ে যায়, যে মানে সবারই সব কাজ এরকম না, কার কোন লেয়ারের কোন কাজ এগুলি স্পেসিফিক হয়ে যায়। তো এটা বেটার আর কি। Foster competition because products from different vendors can work together. Okay, prevent technology or capability change in one layer from affecting other layers above or below. Provide a common language to describe networking features and capabilities. Okay, so এখানে আসলে OSI রেফারেন্স মডেলের বিভিন্ন লেয়ার গুলোর কিছু
হালকা বর্ণনা দিয়ে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন লেয়ারে কি করে, কন্টেইনস প্রোটোকল used for process to process কমিউনিকেশনের জন্য অ্যাপ্লিকেশন লেয়ার। ওকে, প্রেজেন্টেশন লেয়ার কি করে, provides for common representation of data transferred between application layer services. Session layer কি করে, provide services to the presentation layer and to manage data exchange. Transport layer defines services to segment, transfer and reassemble the data for individual communication. So network layer এবং data link layer এবং physical layer প্রত্যেকটারই এরকম আলাদা কিছু কাজ আছে। সো ডেটা ফ্রেম এক্সচেঞ্জের জন্য ডেটা লিংক লেয়ার এবং আপনার ওই ইন্ডিভিজুয়াল পিস ইনফরমেশন, পিস অফ ডেটা নেটওয়ার্কের মধ্যে দিয়ে যাওয়ার জন্য এই নেটওয়ার্ক লেয়ার। ওকে, সো টিসিপি আইপি এটাকে জাস্ট চারটা লেয়ারে কলাপস করে এনেছে। represents data to the user plus encoding and dialog control. Transport supports communication between various devices across diverse network. Internet layer determine the best path through the network. Okay, and network access layer হচ্ছে control the hardware, device and media that make up the network. সেখানে আবার একটু দেখিয়ে কিছু কথাবার্তা বললো। এখানে প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটি একটা আছে। ওকে, যেখানে আপনি এইচটিটিপি ওয়েব ট্রাফিক অবজার্ভ করবেন এবং ডিসপ্লে এলিমেন্টস অফ টিসিপি আইপি প্রোটোকল সুইট। ওকে, দেন আপনার ডাটা এনক্যাপসুলেশন। আসেন প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটিটা দেখেই মনে হয় আজকে শেষ করতে হবে কিনা দেখি। এটার মধ্যে এই একটাই প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটি আছে, 3 নাম্বার চ্যাপ্টার। ঠিক আছে, ওকে, প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটিটা ওপেন হোক, আমরা ডাটা এনক্যাপসুলেশনটা একটু দেখে আসি। আচ্ছা, সো আপনার এরকম অনেক সময় করতে হয় যে ডেটাটাকে অনেক বড় ডেটা, তো অনেক বড় ডেটা পাঠাতে গেলে অনেক সময় সমস্যা হয়। ঠিক আছে, অনেকক্ষণ ধরে এই ওয়্যারটাকে মানে কি বলে ক্যারিয়ারটাকে ধরে রাখলে তখন মানে কিছু অসুবিধা তৈরি হয়। আবার আপনার ধরেন যে কোনো একটা জায়গায় ইন্টারাপ্ট হলো, তাইলে আগের যতটুকু আছে ওগুলি সহ আবার পাঠাতে হবে, তাই না? এই জন্য ছোট ছোট ভাগ করে সেগমেন্টিং বলি আমরা, এটা সেগমেন্টিং করে মেসেজকে পাঠাতে হয়। সেগমেন্টিং ইজ দা প্রসেস অফ ব্রেকিং আপ মেসেজ ইনটু স্মলার ইউনিটস। ছোট ছোট ভাগে ভাগ করে আর কি, সোজা কথা। মাল্টিপ্লেক্সিং ইজ দা প্রসেস of taking multiple streams of segmented data and interleaving them together. Segmenting message has two primary benefit. দুইটা বেনিফিট আছে, একটা হলো increases speed বাড়ায় দেয়, large amount of data can be sent over the network without trying up a communications link. So increases efficiency, only segments which fails to reach the destination need to be read. So আবার এফিসিয়েন্সিটা বাড়ে এইভাবে, মাঝখানের দুই একটা ডাটা হয়তো যায় নাই, প্যাকেট যায় নাই, সো তখন কি করতে পারবেন, শুধু ওই প্যাকেট গুলো পাঠাই দিলেই হচ্ছে। 1 3 5 7 প্যাকেট গুলো গেছে, অর্থাৎ 2 4 6 এই সমস্ত প্যাকেট গুলো হয়তো বাদ গেছে, তখন ওই প্যাকেট গুলো জাস্ট পাঠিয়ে দিলেই হচ্ছে। আচ্ছা, সেগমেন্টিং করে এই ডাটা এনক্যাপসুলেশন এবং সিকোয়েন্সিং করে, অর্থাৎ 1 2 3 যে গেল, ওই যাওয়ার পরে ওখানেও কিন্তু আপনার লেভেলটা ওইভাবেই 1 এর পরে 3 লাগাই দিলে কিন্তু হবে না। সেই যে লেভেলিং করতে হচ্ছে, সিকোয়েন্সিং করতে হচ্ছে, এটাও ডাটা এনক্যাপসুলেশনের কাজ। লেভেলিং প্রোভাইডস ফর অর্ডারিং এন্ড অ্যাসেম্বলিং দা পিসেস when they arrive. অনেকের কাছে মনে হতে পারে যে ওকে 3 নাম্বার কিভাবে 2 নাম্বারের আগে পৌঁছবে, পৌঁছতেই পারে। যখন আপনি আসলে লোড ব্যালেন্সার ইউজ করতেছেন তখন কি বলে এটা, একটা হয়তো ডেটা এক রুট দিয়ে পাঠাইলো, আরেকটা আরেক রুট দিয়ে পাঠাইলো। ঠিক আছে, তখন কি হবে, এক জায়গা দিয়ে হয়তো ফার্স্ট চলে যেতেছে, 3 নাম্বার ডাটা যেখান দিয়ে পাঠাইলো সেটা হয়তো ফার্স্ট আর চলে গেল, আর 2 নাম্বার ডাটা আরেকটু লেট হলো। সো হতেই পারে ন্যানো সেকেন্ড বা তার চেয়ে কম সময়ের এদিক ওদিক।
So sequencing message numbering and segments so that the message may be reassembled to the destination. TCP is responsible for sequencing the individual segments. So email, data, ঠিক আছে, এই ডেটার উপরে ট্রান্সপোর্ট হেডার লাগাইলো সেগমেন্ট লেয়ারে, তারপরে নেটওয়ার্ক হেয়ার লাগাইলো প্যাকেট, ঠিক আছে, তারপরে হচ্ছে ফ্রেম হেডার এবং ফ্রেম টেলার লাগিয়ে দিল এটা, তারপরে বিটসে কনভার্ট করে পাঠিয়ে দিল। ওকে, সো এখানে আপনারা পিডিইউ একটা নাম শুনতেছেন। At each stage of the process, a PDU has a different name to reflect its new functionalities. অর্থাৎ প্রতিটা ইয়েতে বিভিন্ন নাম আছে। এই নেটওয়ার্ক লেয়ারে সরি এই লেয়ারে এটার এই প্যাকেটের নাম কি, এই লেয়ারে প্যাকেটের নাম কি, বা এই লেয়ারে এই এর নাম কি, পিডিইউর নাম কি, সেই যেগুলো। এই যে এখানে তো ডেটাই বলতেছি, এই লেয়ারে বলতেছি সেগমেন্ট, এই লেয়ারে বলতেছে প্যাকেট, এই লেয়ারের ডেটাকে বলতেছে frame, ঠিক আছে। PDU passing down the stack are as follows: data, segment, packet, frame, bit stream. encapsulation example, এই ধরনের এক্সাম্পল আমরা আগেও দেখেছি এবং ডিক্যাপসুলেশন এর এটাও আমরা আগে দেখেছি। So data access, both the data link and network layers use addressing to deliver data from source to destination. Network layer source and destination address responsible for delivering the IP packet from original source to the final destination. Data link layer source and destination address. So data link layer থাকে হলো MAC আর network layer থাকে IP address. এটাকে বলা হচ্ছে physical address, অর্থাৎ data link layer যেটা এটাকে বলা হচ্ছে physical address, আর network layer যেটা এটাকে বলা হচ্ছে logical address, ঠিক আছে। The physical timing and synchronization bit, destination and source physical address. Network layer এই যে দেখেন লজিক্যাল নেটওয়ার্ক অ্যাড্রেসের কথা বলতেছে। ট্রান্সপোর্ট লেয়ারে পোর্ট টোর্ট থাকলে সেগুলি কি করে, এবং আপার লেয়ারে এনকোডেড। ওকে, লেয়ার 3 লজিক্যাল অ্যাড্রেস। The IP packet contains 2 IP address. IP প্যাকেটের মধ্যে এই যে দেখেন একটা লেয়ার 3 আইপি প্যাকেট, এটার প্রথমে থাকতেছে সোর্সের আইপিটা, তারপরে থাকতেছে ডেস্টিনেশনের আইপিটা, ঠিক আছে। সোর্স ডেস্টিনেশন তো বুঝতেছেন, যে পাঠাচ্ছে এবং যার কাছে পাঠাচ্ছে। সোর্স আইপি অ্যাড্রেস হচ্ছে যে পাঠাচ্ছে, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস হচ্ছে যাকে পাঠাচ্ছে। ওকে, an IP address contains 2 parts: network portion IPv4 and prefix. আচ্ছা, সো এই আইপি অ্যাড্রেসের মধ্যে দুইটা পোরশন থাকে, একটা তো হচ্ছে নেটওয়ার্ক পোরশন, একটা হচ্ছে হোস্ট পোরশন। সেটা তো আপনারা ভালো করেই জানেন, অর্থাৎ ওই যে সাবনেট মাস্ক দিয়ে যেটাকে আলাদা করে, তাই না, ওইটাই হচ্ছে ইয়েতে IPv6 এ সেটার নাম হচ্ছে, নেটওয়ার্ক পোরশনের নাম প্রিফিক্স, আর হোস্ট পোরশনের নাম হচ্ছে ইন্টারফেস আইপি। ওকে, তারপরে আপনার ডিভাইসেস অন দা সেম নেটওয়ার্ক। আচ্ছা, একই নেটওয়ার্কে থাকলে তখন আসলে আইপি অ্যাড্রেস লাগে না, তখন এই যে ম্যাক অ্যাড্রেস যে আছে, ডাটা লিংক লেয়ারের যে আপনার ম্যাক অ্যাড্রেসটা আছে, এটা দিয়েই কাজ হয়ে যায়। ওকে, when devices are on the same network, the source and destination will have the same number in network portion of the address. আচ্ছা, নেটওয়ার্ক পোরশনে সেম অ্যাড্রেস ইউজ করবে যখন একই ইয়েতে আছে, একই নেটওয়ার্কের মধ্যে আছে। সো ধরেন যে এই এতটুকু ধরছে, প্রথম 24 বিট ধরছে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, সেই 24 বিটে নেটওয়ার্ক পোরশনে কোনো চেঞ্জ নাই। হোস্ট পোরশনের সোর্স হচ্ছে 110, আর এফটিপি সার্ভার যাকে রিচ করতে চাচ্ছে তার হলো লাস্টে 9, ঠিক আছে, সেটা বসিয়ে দিল। তো ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেস এই যে, আর সোর্সের ম্যাক অ্যাড্রেস এটা। সো প্রথমে ম্যাক অ্যাড্রেস, তারপরে সোর্স অ্যাড্রেস যাচ্ছে। ওকে, সো রোল অফ দ্য ডাটা লিংক লেয়ার অ্যাড্রেসেস, সেম আইপি নেটওয়ার্ক কিভাবে কি করে সেটা এখানে বলা হচ্ছে। When devices are on the same Ethernet network, the data link frame will use the actual MAC address of the destination NIC. যেটা বললাম একটু আগে, যে যদি সেম নেটওয়ার্কে থাকে তাহলে অ্যাকচুয়াল ম্যাক অ্যাড্রেস দিয়ে পাঠায় দিবে,
আর ডিফারেন্ট নেটওয়ার্কে হলে তখন অবশ্যই লজিক্যাল ওই নেটওয়ার্ক অ্যাড্রেস লাগবে আর কি। MAC addresses are physically embedded into the Ethernet NIC and are local addressing. ঠিক আছে, ওই যে বলেছি MAC address থাকে কোথায়, NIC এ, NIC নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডে। The source MAC address will be that of originator on the link. The destination MAC address will always be on the same link as the source, even if the ultimate destination is remote. Okay, what happened when the actual destination is not in the same LAN? What happens when PC1 tries to reach the web server? Does this impact the network data link layer? আচ্ছা, when different অর্থাৎ ডিফারেন্ট নেটওয়ার্কে আছে, ঠিক আছে, এই যে নেটওয়ার্ক পোর্শন এবং নেটওয়ার্ক পোর্শন সোর্স এবং এর নেট ডিফারেন্ট পোর্শনে, তখন কি করবে সেটাই যে এখানে বলা আছে। when the final destination is remote, layer 3 will provide layer 2 with local default gateway IP address. আচ্ছা, তখন local default gateway IP address ইউজ করবে, also known as router address, router address ইউজ করবে। the default gateway is the router interface IP address that is part of this LAN and will be door or gateway to all other remote location. সো এই যে দেখেন এখানে দেখেন ডেস্টিনেশন হিসাবে ডেস্টিনেশনের যে আইপি অ্যাড্রেসটা আছে, আইপি অ্যাড্রেস বলতে এখানে আসলে বোঝাচ্ছে লোকাল লেয়ার 2, তো এই ম্যাক অ্যাড্রেসটা আসলে এখানে বসিয়ে দিচ্ছে। এটা হচ্ছে রাউটারের এই ইন্টারফেসের ম্যাক অ্যাড্রেসটা। অল ডিভাইসেস অন দ্য LAN মাস্ট বি টোল্ড অ্যাবাউট দিস অ্যাড্রেস and their traffic will be confined to the LAN. Once layer 2 on PC1 forwards to the default gateway, the router then can start the routing process of getting the information actually. Okay. এগুলো আপনারা দেখলেই বুঝবেন, না বুঝলে আমাকে বললেন। সোর্স, সেন্ড ফ্রেম, ডেস্টিনেশন, প্রথমে এই রাউটারটা পাচ্ছে, তারপরে এখান থেকে আবার কিন্তু এই লেয়ার 2টা চেঞ্জ হচ্ছে, লেয়ার 3 সেম থাকতেছে কিন্তু লেয়ার 2টা চেঞ্জ হচ্ছে, আবার একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে যখনই যাচ্ছে লেয়ার 2টা কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো তখন ম্যাক অ্যাড্রেসটা হয় হলো ধরেন সে পাঠাবে বাইরে, তো তার নিজের ম্যাক অ্যাড্রেস সোর্স আর এই রাউটারের ম্যাক অ্যাড্রেস হচ্ছে ডেস্টিনেশন এই ইন্টারফেসে। আবার সেম এখান থেকে এখানে যখন যাবে তার ম্যাক অ্যাড্রেস সোর্স, তার ম্যাক অ্যাড্রেস ডেস্টিনেশন, এইভাবে করে করে যেতে থাকে আর কি। এখানে এই জিনিসটাই দেখাচ্ছে। ওই ইয়েতে কি বলে ওয়েবে কিছু সিমুলেশন আছে, সিমুলেশন বলতে ওখানে একটু ভিডিওর মতো করে দেখায়, সেই জিনিসগুলো একটু আপনারা নিজেরা দেখে নেবেন। আর এখানে একটা ইনস্টলেশনের ওয়্যারশার ইনস্টলেশন, একটা সফটওয়্যার যেটা দিয়ে নেটওয়ার্কের বিভিন্ন ডেটা মনিটর করা যায়, আপনারা নিজেরা এটা একটু ডাউনলোড করে এই মনিটরটা করে দেখবেন, আপনারা বেশ মজা পাবেন। এবং কিছু ভিডিও টিডিও আছে, সেই জিনিসগুলো দিয়ে খুব সুন্দরভাবে এখান থেকে এটা দেখা যায়। আপনার এই রিসোর্সে পাবো না ওই ইয়েতেই পাবো? ওই যে আপনার এখানে পাবেন আর কি, এখানে। আচ্ছা ঠিক আছে স্যার, স্যার বুঝতে পারছি স্যার। জি জি, সিলেবাসের ভিতরে এখানে। জি স্যার। ওকে, সো আমাদের 3 নাম্বার চ্যাপ্টার প্রায় শেষ হয়ে গেল। আমরা জাস্ট একটু ওই ইয়েটা দেখি, আমাদের প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটিটা দেখি। সময় যদিও শেষ হয়ে গেছে, জাস্ট এইটুকের জন্য আর আটকে রেখে লাভ নাই। তবে ওয়্যারশার্কের এটা আপনারা নিজেরা করলে মজা পাবেন, ঠিক আছে? এটা আমি হয়তো একটু দেখাতে পারি, কিন্তু আপনারা নিজেরা যদি এটা ইনস্টল করেন, এটা এখানে বলা আছে খুব সুন্দরভাবে কিভাবে ইনস্টল করতে হবে এবং কিভাবে নেটওয়ার্ক ট্রাফিক দেখা যাবে। এটা কিন্তু রিয়েল টাইম, ঠিক আছে? রিয়েল টাইম বলতে আমি বলতে চাচ্ছি যে আমরা যে সিমুলেশনে দেখতেছি সেরকম না, আপনার কম্পিউটারে আপনি এটা ইনস্টল করে সেই জিনিসগুলো দেখতে পারবেন। তো এইটা একটু করেন, তাহলে আপনি খুব সুন্দরভাবে এই জিনিসগুলো করতে পারবেন আর কি। এগুলি আপনার পিসিতে কিভাবে, এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস থাকবে এবং ডেটাগুলো কি ধরনের ডেটা থাকে, আপনার এখান থেকে যখন ডেটাটা যাচ্ছে আইসিএমপি, আপনি যখন পিং করতেছেন তখন আইসিএমপি প্রোটোকল দিয়ে সেই ডেটাটা পাঠাচ্ছে,
অন্যান্য ডেটাগুলা কিভাবে যাচ্ছে, এইখানে আপনি আসলে এগুলি সব দেখতে পাবেন এবং মনিটর করতে পারবেন সুন্দরভাবে। হ্যাঁ, তো এই জিনিসগুলা নিজেরা করলে আসলে খুবই এনজয় করবেন। আই হোপ। জাস্ট একটা সফটওয়্যার ইনস্টল করা লাগে, আর কিছু না, এবং এরপরে এখানকার ইনস্ট্রাকশন জাস্ট ই করলেই আপনারা পারবেন। জাস্ট এটা একটু আমরা দেখি কি বলেছে। In part 1 of this activity, we will use packet tracer simulation mode to generate. So simulation mode আমাদেরকে ইউজ করতে হবে। Switch from real time to simulation mode. Simulation mode আমরা চলে আসলাম। So in the lower right corner of the packet tracer interface are buttons that toggle between real time and simulation. Packet tracer always start in real time mode, in which networking protocols operate with realistic timing. Okay, however, a powerful feature of packet tracer allows the user to stop time by switching to simulation mode. Okay, in simulation mode এই যে এখানে তো টাইম স্টপ হয়ে আছে, তাই তো, সেটার কথাই বললো আর কি, যে সিমুলেশন মোডে গেলে পরে টাইমটাকে বন্ধ করে রাখা যায়। ওকে, in simulation mode packets are displayed as animated envelope. envelope-এর মতো envelope animated করে যেতে থাকে, অ্যানিমেশন করে। Time is event driven and the user can step through networking events. Click the simulation mode icon to switch from real mode to simulation mode. এখানে ক্লিক করেছি আমি অলরেডি, তো আমি এখন সিমুলেশন মোডে আছি। সিলেক্ট HTTP from event. সো আমাদেরকে এখান থেকে HTTP সিলেক্ট করতে বলতেছে, এডিট ফিল্টার দিয়ে শুধু HTTP সিলেক্ট করতে বলতেছে। এই যে এখানে HTTP, অর্থাৎ ওই ওয়েবের ডাটা যে পাঠাবে সেটাই আসলে ওই ওয়েব সার্ভারের সাথে যে ওয়েবের ডাটা আদান প্রদান হবে সেইটাই দেখানোর জন্য আমাদেরকে জাস্ট HTTP-টা ওপেন করতে বললো। HTTP may already be only the visible event. If necessary, click ফিল্টার শো অন, এগুলো করে আপনার এটা যদি না হতো আপনি শো অল অর নান এগুলি করে তারপরে রিড ফিল্টার করে শুধু HTTP টিক চিহ্ন দিতে পারতেন। এটাই এখানকার কথাবার্তা। এরপর জেনারেট ওয়েব ট্রাফিক জেনারেট করতে বলতেছে। তো আমাকে কি বলতেছে, ক্লিক ওয়েব ক্লায়েন্টের মধ্যে আপনাকে ক্লিক করতে বলতেছে। ওয়েব ক্লায়েন্টের তারপরে আপনাকে বলতেছে ডেস্কটপ ট্যাবে যাওয়ার জন্য, ডেস্কটপে গেলাম। তারপর সেখান থেকে ওয়েব ব্রাউজার, সো এই পিসির ওয়েব ব্রাউজারে গেলাম। তারপর আপনাকে বলতেছে www.osi.local। তারা ওখানে একটা ওয়েব পেজ বানিয়ে রেখেছে, খুবই মানে স্ট্রেট ফরওয়ার্ড ওয়েব পেজ হতে পারে। তো আমরা এটা একটা গো দিব, তাই তো, গো দিলাম, গো। ঠিক আছে, গো দিলাম। এখন কি, বিকজ টাইম ইন সিমুলেশন মোড ইজ ইভেন্ট ড্রিভেন, ইউ মাস্ট ইউজ দ্য ক্যাপচার ফরওয়ার্ড বাটন। তো এখানে আসলে যেহেতু এই টাইমটাকে থামিয়ে রেখেছে, ঠিক আছে, সো আপনাকে এখানে আসলে এই বাটনটা ক্লিক করে, সরি এই বাটনটা নাকি এই বাটনটা, আচ্ছা এই বাটনটা ক্লিক করে দেখি কি বলে। সেই বাটনটা ক্লিক করলাম, এই যে এটা হচ্ছে প্যাকেটটা ভিডিও HTTP, এখান থেকে এই ওয়েব সার্ভারে যাচ্ছে। যাওয়ার পরে কি হচ্ছে, এই যে আবার আপনাকে ওয়েব ক্লায়েন্টে কিছু একটা রিপ্লাই দেওয়া হলো, এবং সেই রিপ্লাইটা পাওয়ার পরেই আপনি দেখতে পাচ্ছেন এই যে ওয়েব সার্ভার থেকে এটা এসেছে। আমি আবার গো দেই, এই দেখেন এখানে আচ্ছা এখানে কোনো চেঞ্জ, আচ্ছা এই যে এখন যাচ্ছে, যে আবার আসবে, আসলে তারপরে আমি এটা পেলাম। আগে থেকে যেহেতু এখানে ছিল এই জন্য আসলে খুব একটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, so look at the web client web browser page. Did anything change? So ওই যে এটা যে দেখা গেল আসলো, সেটাই আমাদেরকে বলতে চাইলো। তো এই যে এখানে যদি www.osi.local, ওকে, এটা আপনার হাতে থাকুক, আমরা এখানে একটু পড়ে দেখি কি বলেছে। Explore the contents of the HTTP packet. Click the first colored square box under the event list type.
টাইপ করলাম। আচ্ছা, এখানে আমাকে বলতেছে এটাকে একটু এক্সপেন্ড করে এই টাইপের মধ্যে HTTP দেখা যাচ্ছে সেটা দেখার জন্য। Okay, the PDU information at device web client windows displays. In this window, there are only two tabs: OSI model and outbound PDU. Okay, so web client এটার মধ্যে যদি আমরা এটার মধ্যে ক্লিক করি, এখানে এই OSI মডেল এবং আউটবাউন্ড PDU ডিটেইল এই দুইটা ট্যাব আছে, সেটার কথাই বলতেছে। As more events are examined, there will be 3 tabs displayed, adding a tab for inbound PDU. Outbound মানে হলো বাইরে যাওয়ার জন্য, আর এরপরে আসেন এটার মধ্যে দেখি, এটার মধ্যে আউটবাউন্ড এই ওয়েব সার্ভার, এটার মধ্যে দেখেন ইনবাউন্ড আউটবাউন্ড দুইটা আছে। একটা ইনবাউন্ড যুক্ত হয়েছে, সেটা বললো when an event in the last event is traffic, only OSI model and inbound tabs are displayed. তো এরপরে আপনি এরপরে যখন পাবেন তখন হচ্ছে শুধুমাত্র ইনবাউন্ড পাচ্ছেন, আউটবাউন্ড পাচ্ছেন না। ঠিক আছে, আউটবাউন্ড হলো বাইরে যাওয়ার জন্য, আর ইনবাউন্ড হলো ভিতরে আসার সময়। ensure that the OSI model tab is selected. Okay, আচ্ছা, আমাদেরকে বলতেছে এখানে যে OSI মডেলে যেতে এবং লেয়ার 7 এ দেখতে বলতেছে যে আন্ডার দা আউট লেয়ার্স কলাম। আচ্ছা, এটা তো আমাদের ইন লেয়ার্স, আউট লেয়ার কলামে ক্লিক লেয়ার 7, তাই তো? লেয়ার 7 এ ক্লিক করে তো কিছু হচ্ছে না। এটা কোনটার কথা বললো সেটা আগে একটু দেখে নেই। এখানে নাই, তো এটার মধ্যে যদি দেই তাও আসলে না। আচ্ছা, এখানে ক্লিক করলে কিছু একটা হওয়ার কথা। আচ্ছা, what information is listed in the numbered step directly below the in layers boxes for layer 7? আচ্ছা, what is the destination port value layer 4? Destination port 1026। আচ্ছা, এই জায়গায় না, আমাদের আসলে এইটাই দেখতে হবে, প্রথমটাই। ডেস্টিনেশন পোর্ট এই যে 80, মানে HTTP এর জন্য কমন পোর্ট হচ্ছে 80। ডেস্টিনেশন আইপি এর ভ্যালু কত সেটা দেখতে বলতেছে যে লেয়ার 3, এবং লেয়ার 2 তে কিন্তু এটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস আর কি। আউটবাউন্ড PDU তে ক্লিক করতে বললো এবং বিভিন্ন জিনিস অবজার্ভ করতে বলতেছে, এই যে ভার্সন, তারপরে এই TTL, এই সোর্স, ডেস্টিনেশন, আইপি হেডারটা আর কি। এবং এখানে আপনার TCP হেডারে এই যে পোর্ট, সোর্স পোর্ট, ডেস্টিনেশন, এগুলি বিভিন্ন এই যে ভাগ করেছে যে সিকোয়েন্স নাম্বার, সেই ভাগের নাম্বারিং গুলো এখানে এইগুলো প্রিজার্ভ আছে। আচ্ছা, বাকিটা একটু আপনারা নিজেরা দেখার চেষ্টা করেন। আই হোপ মানে এগুলো দেখলে আপনাদের আরো ক্লিয়ার হবে আর কি, ডেটাটা কিভাবে ইন্টারপ্রিট করা হয়। সো আজকের মতো তাহলে এখানেই শেষ করতেছি। যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন।